গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগিরই করে ফেলুন, আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে প্রখ্যাত লেখক হেমেন্দ্র কুমার রায়ের কলমে জয়ন্ত মানিকের এক দুর্ধর্ষ রহস্য অ্যাডভেঞ্চার। গতকাল আপনারা শুনেছিলেন জয়ন্ত মানিক কলকাতায় এক প্রত্নতাত্ত্বিকের বাড়ি থেকে পায় পদ্মরাগ বুদ্ধের হদিশ। এরপরে তারা বেরিয়ে পড়ে কম্বোডিয়ার উদ্দেশ্যে পদ্মরাগ বুদ্ধ উদ্ধারের জন্য। এরপর শুনতে থাকুন আজকের গল্প পদ্মরাগ বুদ্ধ অন্তিম পর্ব। কিন্তু ওদের পিছনে বা দরকারই বা কি আছে? দরকার একটু আছে বই কি। এমন মারাত্মক স্পিড নিয়ে যারা আমাদের পিছনে ফেলে এগিয়ে যেতে চায় তাদের নিয়ে মাথা না ঘামালে চলবে কেন? আপনি কি বলতে চান? ওই গাড়ি দুখানার মধ্যে চ্যান আর ইন আছে? চ্যানকেও চিনি না আর ইনকেও চিনি না, এখন উঠুন গাড়িতে। এই বলে জয়ন্ত নিজের গাড়ির ভেতরে গিয়ে বসে পড়ল, আর সকলেও তখন তার অনুসরণ করলে গাড়ি তিনখানা আবার অগ্রসর হতে লাগলো। জয়ন্ত প্রথম গাড়ির ড্রাইভারের পাশে গিয়ে বসল, পূর্ববর্তী গাড়িগুলোর চক্রে চিহ্নিত পথের ওপরেই দৃষ্টি রাখবার জন্য। মানিক সামনের দিকে ঝুঁকে পড়ে বললে, আচ্ছা জয়, যারা গেল তারা যদি চ্যানের দলের হয় তবে তারা আমাদের আক্রমণ না করে এগিয়ে গেল কেন? আর শত্রুরা আমাদের সঙ্গে সঙ্গে তো ভারতবর্ষ ছেড়ে এখানে এলো, এটাই বা কি করে সম্ভব? আমাদের জাহাজে তো তারা ছিল না। চ্যান আর ইন হয়তো এখনো এখানে এসে পৌঁছাতে পারেনি, কিন্তু মানিক তুমি ভুলে যেও না যে এটা হচ্ছে 20 শতাব্দী। চ্যানের টেলিগ্রাম হয়তো আমাদের আগেই কালাপানি পার হয়েছে। তুমি কি বলতে চাও? চ্যানের কোনো টেলিগ্রাম পেয়ে তার দলের লোকেরা আমাদের পিছু নিয়েছে? হতেও পারে, আবার নাও হতে পারে। হয়তো ওরা হুকুম পেয়েছে আমাদের উপরে পাহারা বাড়াবার জন্য। ওঙ্কারধামে যাবার প্রধান রাস্তা হচ্ছে এইটাই। হয়তো ওরা এগিয়ে গেল আমাদের পথ আগলে থাকবার জন্য। গাড়ি ছুটছে, দুই ধারে সেই সবুজ ক্ষেত, আর তার মাঝখানে সেই সোজা পথ। ওই দূরে একটা গ্রাম দেখা যাচ্ছে। হ্যাঁ, ওর নাম সিএম রিপ। আর মাইলখানেক পরেই আমরা ডাক বাংলোয় গিয়ে পৌঁছাবো। সিয়াম রিপ গ্রাম থেকে উত্তর দিকে মোড় ফিরতেই চোখের সামনে জেগে উঠল বিরাট ওঙ্কার ধামের বিপুল দেবালয়। চারদিকের নিবিড় জঙ্গল ও সুদীর্ঘ বনস্পতিরা ওঙ্কার ধামের পঞ্চচূড়ার নিচে পড়ে রয়েছে। দূর থেকে ওঙ্কার ধামকে দেখে মনে হলো বিরাটতায় সে মিশরের পিরামিডের চেয়ে এবং সূক্ষ্ম শিল্পের নিদর্শন রূপে শাহজাহানের বাদশার তাজমহলের চেয়ে খাটো নয়। এই অরণ্যের মধ্যে হঠাৎ তাকে দেখলে তার বাস্তবতা সম্পর্কে সন্দেহ হয়। এ যেন আলিঙ্গন প্রদীপবাহী দৈত্যের হাতে গড়া কোনো অসম্ভব মায়া মন্দির, যে কোনো মুহূর্তে দৃষ্টিকে ফাঁকি দিয়ে শূন্যে মিলিয়ে যেতে পারে। ওঙ্কার ধামের ছাওয়ায় এসে দেখা গেল তাদের অগ্রবর্তী সেই দুখানা গাড়ি চাকার দাগ বাংলো ছাড়িয়েও এগিয়ে গেছে। এইবারে আহার আর বিশ্রাম। আপাতত আমাকে ও দুটি সুখ থেকে বঞ্চিত হয়েই থাকতে হবে। আগে বাংলোর চারিদিকটা তদারক না করে আমি নিশ্চিন্ত হতে পারছি না। কিন্তু এখানে তদারক করবার মতো কিছু আছে বলে মনে হচ্ছে না। চারিদিক বেশ শান্তিময়, শত্রুদের কোনো চিহ্নই নেই এখানে। ঝড়ের আগে প্রকৃতি খুব শান্ত থাকে বটে। মৃদুস্বরে এই কথা বলেই জয়ন্ত ঘর থেকে বেরিয়ে গেল। অমলবাবু বললেন, এই ওঙ্কার দাম আমার পুরনো বন্ধুর মতো। মানিক, আগে আমি মন্দিরের সঙ্গে আলাপ করে আসতে চাই। এই অদ্ভুত মন্দির কিন্তু আমারও কৌতূহল জাগিয়ে তুলেছে। চলুন তো, আমিও আপনার সঙ্গে যাই, চলুন। অগ্রসর হতে হতে অমলবাবু অর্ধ নির্মিলিত নেত্রে যেন সুদূর অতীতের দিকে তাকিয়েই যে কাহিনীটি বর্ণনা করলেন তা হচ্ছে এই।
ঐতিহাসিকরা বলেন একসময় ওঙ্কারধামের মতো বড় শহর সারা পৃথিবী খুঁজলেও পাওয়া যেত না। নবম শতাব্দীর প্রথমে ভারত শিল্পী যখন এই শহরকে সম্পূর্ণ করে তুলেছিলেন, তখন ইউরোপের যে কোনো নগর এর কাছে মাথা হেঁট করতে বাধ্য হতো। আথেন্স, রোম, কার্থেজ ও ব্যাবিলন প্রভৃতি বিখ্যাত ও অমর নগর তাদের উন্নতির দিনেও যে ওঙ্কারধামের চেয়ে উল্লেখযোগ্য ছিল এমন মনে করবার মতো প্রমাণ নেই। কিন্তু গভীর জঙ্গল আর হিংস্র পশুদের কবলে এত যত্নে গড়া মন্দির আর রাজধানীকে নিক্ষেপ করে কোথায় গেল সেই ভারতীয় রাজা, যোদ্ধা, সওদাগর আর শিল্পীর দল? কোথায় গেল এই সাগর পরে প্রবাসী ভারতীয় সভ্যতা? আজকের বোবা ওঙ্কারধাম সে প্রশ্নের কোনো উত্তর দেয় না। কেবল মনে হয় এই ঘন্টা কয়েক আগে যারা এখানে থেকে চলে গিয়েছে, যে কোনো মুহূর্তেই তারা আবার ফিরে এসে মন্দির আর নগর পুনরাধিকার করতে পারে। অবাক হয়ে অতীত ভারতের এই ইতিহাস শুনতে শুনতে মানিক পায়ে পায়ে এগিয়ে যাচ্ছে। সূর্য তখন সুদূর অরণ্যের মধ্যে অদৃশ্য হয়েছে। পশ্চিম আকাশের মায়াপুরীর রঙিন কিরণমালা তখন দুলছে হালকা হালকা মেঘে। ওঙ্কারধামের পদ্মফোঁটা খালের ঝিলমিলে জলে বট আর নারিকেল কুঞ্জের ভিড়ে ক্রমেই বেশি করে জমে উঠছে আসন্ন সন্ধ্যার ঘন ছায়া। বিভিন্ন দল বেঁধে ছোট ছোট মেঘের মতো ঝাঁকে ঝাঁকে পাখিটা আকাশ দিয়ে উড়ে যাচ্ছে বাসার দিকে, এবং তাদের কলধ্বনির সঙ্গে সঙ্গে কানে আসছে দূরের মন্দির গর্ভ ভেদ করে বৌদ্ধ পুরোহিতদের গভীর মন্ত্রছন্দ। শুনলে আত্মা শিউরে ওঠে। এ কি বিংশ শতাব্দীর কণ্ঠস্বর, নাকি বহু যুগের ওপারে বসে ওঙ্কারধামের গৌরবের দিনে একদিন যারা এখানে উদাত্ত স্বরে স্তব পাঠ করত তারই সুদীর্ঘ প্রতিধ্বনি, যা আজও বেজে বেজে উঠছে মন্দিরের শিলায় শিলায়, অন্ধকারের রন্ধ্রে রন্ধ্রে। মানিক হঠাৎ মুখ তুলে সবিস্ময় দেখলে তার সম্মুখেই জেগে উঠেছে আশ্চর্য বিচিত্র এক নগর তোরণ। দেখেই সে চিনতে পারলে, কারণ এই বিখ্যাত তোরণের বহু চিত্র ইংরাজি কেতাবে এর আগেই সে দেখেছে, কিন্তু এর আসল ভাবের কোনো আভাস কোনো ছবিতেই কেউ ফোটাতে পারেনি। খুব উঁচু সেই নগর তোরণ, তার দ্বারপথ দিয়ে অনায়াসে বড় বড় হাতি আনাগোনা করতে পারে, এবং তার ওপরে জেগে রয়েছে চারদিকে 4টি বিরাট শিবের মুখ। এমন বৃহৎ শিবের মুখ মানিক জীবনে কোনোদিন দেখেনি। ওঙ্কারধামের একজন হিন্দু রাজা একখানি শিলালিপিতে এই নগরকে প্রবল পরাক্রান্ত ও ভয়াবহ বলে বর্ণনা করে গেছেন। এখানকার হিন্দুরা জীবন ধারণ করত তরবারির সাহায্যে। তাদের স্থাপত্যেও প্রকাশ পেয়েছে সেই প্রচণ্ড ভাবই, কারণ বাহির থেকে ভেতরে ঢুকতে গেলেই শিবের যে প্রকাণ্ড মুখখানি দেখা যায় তা ভয়ানক বটে। সে যেন আগন্তুককে বলতে চায়, সাবধান, পূর্ব ও পশ্চিম দিকের দুই মুখখানি যেন অনন্তের ধ্যানে আত্মহারা, এবং তোরণের ভেতর দিক থেকে যে মুখখানি নগরের দিকে তাকিয়ে আছে তার ভেতর থেকে যেন আশীর্বাদ আর বরাভয়ের ভাব আবিষ্কার করা যায়। প্রলয়কর্তা শিবকে নগররক্ষী রূপে নির্বাচন করে ওঙ্কারধামবাসী ভারতীয়রা উচিত কার্যই করেছে, কারণ বারে বারে তারা যখন দিগ্বিজয়ে যাত্রা করত তখন পৃথিবীর বুক ভেসে যেত শোণিত প্রবাহে। প্রবল দেবতার প্রীতির জন্য লক্ষ লক্ষ শত্রুর প্রাণ বলি দিয়ে অবশেষে তারা নিজেরাও পাষাণ দেবতার পায়ে আত্মদান করে চিরবিদায় নিয়ে গিয়েছে। তাদের স্মৃতির শ্মশানে শেষ পর্যন্ত আজ জেগে আছেন কালজয়ী এবং চির একাকী প্রলয় দেবতাই। অমলবাবু তোরণের ওপর দিকে শিবের ভয়াল মুখপানে তাকিয়ে ভয়ে ভয়ে নমস্কার করে বললেন, হে মহাদেব, তুমি কেবল লয়কর্তা নও, সৃষ্টি করাও তোমার কাজ। অবধ প্রাণী আমরা, লোভে অন্ধ হয়ে তোমার আশ্রয়ে ছুটে এসেছি বলে আমাদের অপরাধ নিও না প্রভু, আমাদের তুমি ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আরে এই পাথরে গড়া জড়দেবতার যদি রক্ষা করবার সত্যিই শক্তি থাকতো
তাহলে ওঙ্কার ধাম আজ শ্মশান হয়ে যেত না। মানিকবাবু, তীর্থক্ষেত্রে দাঁড়িয়ে অমন কথা বলবেন না, এখনই সর্বনাশ হবে। সর্বনাশ যদি হয় তাহলে এই পাথরের দেবতার জন্য নিশ্চয়ই হবে না, আমাদের নিজেদের বুদ্ধির ভুলেই হবে। মানিকের মুখের কথা শেষ হবার সঙ্গে সঙ্গে আসন্ন সন্ধ্যার কালিমাখা স্তব্ধতাকে বিদীর্ণ করে আচম্বিতে জেগে উঠল একটা বন্দুকের শব্দ ও তীব্র আর্তনাদ। তারপরেই আবার বন্দুকের শব্দ। অমলবাবু ও মানিকের সচকিত দৃষ্টি পরস্পরের মুখের দিকে ফিরল। মানিক ত্রস্তস্বরে বললে, শব্দগুলো এলো বাংলোর দিক থেকে। বলেই সে বেগে ডাক বাংলোর দিকে ছুটে চললে, তার পেছনে অমলবাবু। বাংলোর হাতার মধ্যেই ঢুকে দেখা গেল সুন্দরবাবু খুব ব্যস্তভাবে একটি বন্দুক নিয়ে ভেতর থেকে বেরিয়ে আসছেন। মানিক তাড়াতাড়ি শুধালে, এখানে বন্দুক ছড়লে কে, আর আর্তনাদ করলে কে? আমিও তোমাদের ঠিক ওই কথাই জিজ্ঞাসা করতে চাই। জয়ন্ত কোথায়? সে তো এইখানে ঘোরাঘুরি করছিল। জয়ন্ত, জয়ন্ত, এই জয়ন্ত! কোনো সাড়া পাওয়া গেল না। সুন্দরবাবু, আপনি ওইদিকে গিয়ে খুঁজুন, আর অমলবাবু আপনি ওইদিকে যান, আমি বরঞ্চ এই দিকটা খুঁজে দেখি। তিনজনে তিন দিকে ছুটল। সন্ধ্যা তখনও মানুষের চোখ অন্ধ করবার মতো অন্ধকার সৃষ্টি করেনি। শেষ পাখির দল তখনও বাসায় ফিরছে, কিন্তু মন্দিরের বৌদ্ধ পুরোহিতের কণ্ঠ আর শোনা যাচ্ছে না। নীরবতার মাঝখানে ছন্দ সৃষ্টি করেছে কেবল তরু পল্লবের দীর্ঘশ্বাস। হঠাৎ সুন্দরবাবুর ভীত কণ্ঠস্বর শোনা গেল, মানিক, অমলবাবু, এইদিকে, এইদিকে। মানিক সেই দিকে ঝড়ের মতো দৌড়ে গিয়ে দেখল একটি গাছের তলায় সুন্দরবাবু হতভম্বের মতো দাঁড়িয়ে আছেন। তার হাতে রয়েছে একটি সোলার টুপি। কি সুন্দরবাবু, ডাকলেন কেন? একই কাণ্ড, জয়ন্তের টুপি এখানে পড়ে ঘোরাঘুরি খাচ্ছিল, কিন্তু জয়ন্ত কোথায়? ততক্ষণ অমলবাবুও তার একদিক দিয়ে ছুটে আসতে আসতে হঠাৎ এক জায়গায় থমকে দাঁড়িয়ে পড়ে চেঁচিয়ে উঠলেন, এ কি, এখানে এত রক্ত কেন? মানিক উদ্ভ্রান্তের মতো আবার সেই দিকে দৌড়ে গেল। আড়ষ্ট চোখে চেয়ে দেখে সেখানকার মাটি যেন রক্তে ভেসে যাচ্ছে। শ্রীভাই অবরুদ্ধ গলায় বললে, এটা কার রক্ত? কিন্তু জয়ন্ত কোথায়? অমলবাবু মাথায় হাত দিয়ে বসে পড়লেন। মহাকালের অভিশাপ! মানিক, তোমার নাস্তিকতার ফল দেখো। আরও অনেক ডাকাডাকির পরেও জয়ন্তের কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। ততক্ষণে গোলমাল শুনে অমলবাবুর দারওয়ান হাতি সিং ও দলের অন্যান্য চাকর বাকররাও এসে পড়েছে। সন্ধ্যার আবির্ভাবেও অন্ধকার সেখানে গাঢ় হতে পারলে না, কারণ কয়েকটা পেট্রোলের লণ্ঠনের আলো প্রখরভাবে চারদিক সমুজ্জ্বল করে তুলল। কিন্তু বন জঙ্গল ঠেঙিয়েও শত্রু বা মিত্র জনপ্রাণীরও সঙ্গে সাক্ষাৎ হল না। সুন্দরবাবু হতাশভাবে কাঁচুমুচু মুখে বললেন, হায় হায়, মগের মুলুকে এসে জয়ন্ত শেষটা প্রাণ হারালো। মানিক মাথা নেড়ে বললে, না 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 না, এটা এটা হতে পারে না। আমার বন্ধু এত সহজে কাবু হবার ছেলেও নয়। না 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 না, এটা আমি বিশ্বাস করি না। জয়ন্ত জয়ন্ত হয়তো এক্ষুনি ফিরে আসবে, এক্ষুনি ফিরে আসবে। আমার কিন্তু তা মনে হয় না। দুবার বন্দুকের আওয়াজ হলো কেন? ওখানে রক্তে মাটি ভিজে কেন? ওখানে জয়ন্তের টুপিটা গড়াগড়ি খাচ্ছে কেন? দেখা যাক জয়ন্তের পদ্ধতিতেই কোনো রহস্য আবিষ্কার করা যায় কিনা। চলুন। যেখানে টুপিটা পড়েছিল সেইখানে গিয়ে সে আগে টুপিটা তুলে নিল। পরীক্ষা করতে করতে প্রথমেই সভয়ে দেখল টুপির দুদিকে দুটো ফুটো বন্দুকের গুলি একদিক দিয়ে ঢুকে অন্য দিক দিয়ে বেরিয়ে গিয়েছে, এবং টুপির ভেতরেও রক্তের দাগ, সেখানকার মাটির উপরেও রক্তের দাগ। মানিক নিরাশ কণ্ঠে বলল, আর কিছু পরীক্ষা করা নিচে। জয়ন্তের মাথায় লেগেছে শত্রুর গুলি। তাহলে গুলি খেয়ে জয়ন্তবাবু কি পালিয়ে গিয়েছেন? জয়ন্তের মতো সাহসী লোক খুব কম দেখা যায়, সে পালাবে বলে মনে হয় না। 10 জন সশস্ত্র লোক একজনকে যখন হঠাৎ আক্রমণ করে তখন যে পালাতে রাজি হয় না তাকে সাহসী না বলে নির্বোধ আর গোয়ার বলাই উচিত। জয়ন্তবাবু নিশ্চয়ই এ শ্রেণীর লোক নন। সে কথা সত্যি, কিন্তু তাহলেও এতক্ষণে সে ফিরে আসতো।
এখানে তো জয়ন্তবাবুও নেই, শত্রুরাও নেই। যদি তারা তার পিছনে ছুটে থাকে? অসম্ভব নয়, কিন্তু জয়ন্তকে ধরেও শত্রুরা বিশেষ সুবিধা করে উঠতে পারবে না, কারণ সেই সোনার চাকতিখানা তার কাছে আছে বটে, কিন্তু চাবিকাঠি আছে আমার কাছে। জয়ন্তের পরামর্শে এই ব্যবস্থা হয়েছে। একজন ধরা পড়লে একসঙ্গে দুটো জিনিস চুরি যাবে না। এখানে রয়েছে জয়ন্তের রক্তমাখা টুপি, মাটির উপরেও রক্তের দাগ, কিন্তু ওখানে অত দূরেও মাটির উপরে রক্তের ঢেউ বইছে। আমার কি ভয় হচ্ছে জানো মানিক? কি ভয় হচ্ছে? আমরা দুবার বন্দুকের আওয়াজ শুনেছি। ধরো জয়ন্ত জানতে পারবার আগেই শত্রুর প্রথম গুলিতে আহত হয়ে এইখানে পড়ে যায়, আর তার টুপিটা যায় মাথা থেকে খুলে। কিন্তু আহত হয়েও সে তাড়াতাড়ি আবার উঠে ওই দিক দিয়ে পালাবার চেষ্টা করে, তাই এখানে রক্তের দাগ এত কম। সে যখন ওইখানে গিয়ে পৌঁছেছে তখন শত্রুদের দ্বিতীয় গুলি আবার তাকে মাটির উপরে পেড়ে ফেলে, আর তার রক্তের ধারায় মাটি যায় ভেজে। তারপর হয় সে অজ্ঞান হয়ে গিয়েছে, নয় ভগবান না করুন মারা পড়েছে। কারোর দেহ থেকে অত বেশি রক্ত বেরুলে তার পক্ষে বাঁচা অসম্ভব। দীর্ঘকাল পুলিশে কাজ করে এই অভিজ্ঞতা আমার হয়েছে। মানিক, খুব সম্ভব আমাদের বন্ধু আর বেঁচে নেই। গভীর দুঃখে সুন্দরবাবু দীর্ঘশ্বাস ফেললেন। তার চোখ দুটি ছলছল করতে লাগলো। কিন্তু জয়ন্তবাবুর দেহ কোথায় গেল? নিজেদের বিরুদ্ধ প্রমাণ লুকোবার জন্যে শত্রুরা জয়ন্তর দেহ সরিয়ে ফেলেছে। ওঙ্কারধামের মন্দির চূড়াকে তখন রহস্যময় আকাশের পটে কালি দিয়ে আঁকা ছবির মতো দেখাচ্ছে, এবং জঙ্গলের বোবা অন্ধকারের মুখে ভাষা দিয়ে ধীরে ধীরে জেগে উঠেছে নৈশজীবদের নানা রকম কলরব। গাছে গাছে, পাতায় পাতায় বাতাসের নিঃশ্বাস উচ্ছ্বাস। মানিক খানিকক্ষণ স্তব্ধ মূর্তির মতো বসে থেকে হঠাৎ পাগলের মতো চিৎকার করে উঠল, প্রতিশোধ, প্রতিশোধ, প্রতিশোধ! আমি প্রতিশোধ চাই, আমি প্রতিশোধ চাই। আমার ওই একই কথা। এখন আর পদ্মরাগ বুদ্ধের খোঁজ নয়, আগে খুঁজে বার করতে হবে জয়ন্তের হত্যাকারীদের। কিন্তু তারা কোথায়? অমলবাবু, যে ভাঙা মন্দিরের ভিতর থেকে আপনি বুদ্ধ মূর্তিটা এনেছিলেন, সেখানে যাবার পথ আপনার মনে আছে তো? নিশ্চয়ই আছে। তাহলে তল্পি তল্পা গুছিয়ে নিয়ে এক্ষুনি চলুন সেই দিকে, চলুন এক্ষুনি। তবে কি এখন হত্যাকারীদের সন্ধান করা হবে না? অমলবাবু, হত্যাকারীরা যদিও চাবিটা পায়নি, কিন্তু চাকতির নকশা তো পেয়েছে। তারা এখন সেই মন্দিরের দিকেই যাবে। ওই দিকে গেলেই তাদের খোঁজ পাবো। চলুন তাড়াতাড়ি। কিন্তু আমরা যখন সেখানে গিয়েছিলাম তখন চ্যান আর ইনকে তো সঙ্গে নিয়ে যায়নি। মন্দিরে যাওয়ার পথ হয়তো তারা জানে না। এটা আপনার ভুল বিশ্বাস। পদ্মরাগ বুদ্ধের কথা আর মন্দিরের পথ তো তারা আপনার আগে থাকতেই জানতো। শুধু জানতো না কেবল পদ্মরাগ বুদ্ধের ঠিকানাটা। চাকতির নকশা পেয়ে তারা এখন সদল বলে সেই দিকেই ছুটে চলেছে। তাড়াতাড়ি চলুন। মানিকের কথাই যুক্তিসঙ্গত বলে মনে হচ্ছে। চলো চলো, আর দেরি করা নয়। যত দেরি করব শত্রুরা ততই এগিয়ে যাবে। আগে প্রতিহিংসা, তারপর শোক দুঃখের কথা। তাড়াতাড়ি পেটে ছাই বর্ষ কিছু পুড়ে আমাদের এখনই যাত্রা করতে হবে। সবাই তখন শত্রুর সন্ধানে যাত্রা করলে তখন আকাশে অপরিপূর্ণ চন্দ্র জেগে চারদিক যেন ছায়া মাখা আলো ছড়িয়ে দিচ্ছে। ডাকবাংলোর ছাদে একটা পেঁচা বসেছিল। হঠাৎ এতগুলো লোক দেখে ভয়ে চ্যাঁ চ্যাঁ করে চেঁচিয়ে শূন্যে ঝটফট ডানা বাজিয়ে উড়ে পালালো। পথে পা বাড়াতে না বাড়াতেই পেঁচার ডাক, দুগ্গা দুগ্গা। জয়ন্তকে যখন হারিয়েছি তখন এই তুচ্ছ পেঁচার ডাকে আমাদের আর কি অনিষ্ট হবে সুন্দরবাবু? হ্যাঁ, যা বলেছ মানিক। জয়ন্ত যে আমাদের কতখানি ছিল এখন সেটা বুঝতে পারছি। আজ আমরা তাকে হারিয়ে চলেছি যেন নাবিকহীন জাহাজের মতো। কপালে এও ছিল। এবারে আর ঝাপসা আকাশপটে নয়, চাঁদের ছটা পেছনে রেখে ওঙ্কারধামের পঞ্চচূড়া অন্ধকারে গড়া পঞ্চস্তম্ভের মতো মহাশূন্যের বুক বিদীর্ণ করছে। এখন তাকে কি অবাস্তবই না দেখাচ্ছে।
অতীতের একটা বিলুপ্ত জাতির সমস্ত দুঃখ, সুখ, আশা, নিরাশা সমাধি মন্দির এই ওঙ্কার ধাম। তার বিপুল ছায়ার তলায় লক্ষ লক্ষ মানুষের দেহ মাটিতে পরিণত হয়ে আজও বিদ্যমান রয়েছে। তারই ওপর দিয়ে লণ্ঠনের আলোতে জ্বলন্ত ও সুদীর্ঘ কৃষ্ণ ছায়া সৃষ্টি করে হেঁটে যাচ্ছে আজ বিংশ শতাব্দীর কয়েকটি প্রাণী। একদিন এইখান দিয়ে হেঁটে বা রথে বা গজপৃষ্ঠে অথবা অশ্বারোহে বীর দর্পে, ধনুক বা বর্ষা হাতে দলে দলে হাজারে হাজারে এগিয়ে গিয়েছিল যে স্বাধীন ভারতের ছেলেরা। তাদের সঙ্গে তুলনা করলে তাদের স্বগোত্র এই লোকগুলোকে কতটা অসহায়, কতটা ক্ষুদ্র, কত তুচ্ছ বলে মনে হয়। দূর গ্রামে কাদের সব দামামা বাজছে এবং তাদের প্রতিধ্বনি ফিরে আসছে ওঙ্কার ধামের গগন স্পর্শ শিখরে প্রতিহত হয়ে। সকলে তখন একটি পাথরে গড়া প্রকাণ্ড চত্বরের ভেতর দিয়ে অগ্রসর হচ্ছিল। হাতে সিং এবং তার 4 জন অনুচর প্রত্যেকেই এক একটা পেট্রোলের লণ্ঠন নিয়ে অগ্রসর হচ্ছে এবং সেই প্রচণ্ড আলোকের তীব্রতায় ভয় পেয়ে যেন দূরে দূরে সরে যাচ্ছে ছায়াময় অন্ধকার। সেই আলোতে কোথাও স্পষ্ট এবং কোথাও অস্পষ্টভাবে দেখা গেল বিরাট সব দানবের প্রস্তর মূর্তি বহুমুণ্ড সদর্পের ধারে পাশাপাশি বসে আছে। উপবিষ্ট অবস্থাতেই প্রত্যেক দানবের উচ্চতা 8 ফিটের কম হবে না। কোনো কোনো দানব শতাব্দী ধরে শিলাসর্পের গুরুতর আকার সইতে না পেরে যেন শান্ত হয়েই নিচে খাদের ভেতরে গড়িয়ে পড়ে গেছে। সুন্দরবাবু সবিস্ময়ে বলে উঠলেন, এই যে পাথরের সিনেমা, কত গল্পের ছবি এখানে রয়েছে। সত্যি তাই। সেকালের অধিকাংশ লোকই তো পড়তে জানতো না। প্রাচীন শিল্পীরা তাই মন্দিরের গায়ে সমস্ত বিখ্যাত কাব্যের আর ইতিহাসের ছবি খুঁজে রাখতেন। নিরক্ষর লোকেরাও সেগুলো দেখে শিক্ষালাভ করত। মানিক ওই শিলাময় নতুন জগতে এসে বিস্মিত হয়েছিল, কারণ ভারত শিল্পীর এই নতুন স্বদেশ এসে বিস্মিত না হয়ে থাকতে পারে কে? কিন্তু সে বিস্ময় তাকে বেশিক্ষণ অভিভূত করে রাখতে পারেনি। তার মাথায় ঘুরছে কেবল জয়ন্তর কথা এবং তার মন খারাপে ক্রমাগত সে হা হা করে উঠছে। শূন্য দৃষ্টিতে চারিদিকে শিল্প কাজের দিকে তাকাতে তাকাতে সে হন হন করে হেঁটে চলে গেল। লণ্ঠনের আলোক রেখাগুলো যে তার পেছনে অনেক দূরে পড়ে রয়েছে সে খেয়াল তার রইল না। এক জায়গায় মোড় ফিরে সে সেখানে এসে দাঁড়ালো। সেখানে কেবল চাঁদের 8 ফোঁটা আলোতে চারদিক থমথম করছে। অস্পষ্টভাবে দেখা গেল মস্ত মস্ত পাথরের হাতির উপরে হাতির সার গেঁথে কোথায় কত দূরে নিবিড় তিমিরি ভেতরে হারিয়ে গিয়েছে তার ঠিকই অত্যা নেই। হঠাৎ হুঁশ হলো একে অপরের কোনো দিকে যেতে হবে তা সে জানে না, এবং পুতুলের পথ ভুল হয়ে গেলে সঙ্গীতের সঙ্গে হয়তো দেখাও হবে না। মানিক সেইখানে দাঁড়িয়ে পড়ে সঙ্গীতের জন্য অপেক্ষা করতে লাগলো। তারা ছড়ানো আকাশ তখন যেন চন্দ্রিমাময়। হঠাৎ খানিক তফাতে অনন্যের কালিময় বুকের ভেতর থেকে ভেসে আসা এটি খালি রাত্রির দানবীয় ফিসফিস কান কানানি। জীবন্ত জগতের আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। চতুর্দিক নিস্তব্ধ। আচম্বিতে চুপ করে থাকতে না পেরে পাগল হয়ে গর্জন করে উঠলুম। পেছনে ফিরে লোকের গোলমাল, আবার 2-1টা বন্দুকের শব্দ। মানিক, মানিক! মানিক ফিরে দৌড়াবার উপক্রম করছে। হঠাৎ একটি গুরুভার তার পিঠের ওপরে ঝাঁপিয়ে পড়ল এবং কোনো কিছু বোঝবার আগেই এক বিষম ধাক্কায় সে একেবারে মাটিতে উপুর হয়ে পড়ল। তারপরেই কে তার পিঠের উপরে চেপে বসল এবং খান 2 বড় বড় চ্যাটালো হাতের প্রাণপণে তার গলা টিপে ধরল। সে অজ্ঞাত বস্তুকে পিঠ থেকে ফেলে দেওয়ার জন্য আমাদের মালিক তার সমস্ত শক্তি প্রয়োগ করল, কিন্তু কিছুতেই কিছু করা গেল না। কতক্ষণ পরে তার জ্ঞান ফিরে এলো মানিক তা জানে না, কিন্তু চোখ মেলে দেখলে সুন্দরবাবু ও অমলবাবু দুশ্চিন্তাগ্রস্ত মুখে তার দেহের 2 পাশে বসে আছেন এবং হাতি সিং বসে আছে তার মাথাটা নিজের কোলের উপরে টেনে নিয়ে। প্রথমে কিছুই মনে পড়ল না তার,
কিন্তু সে উঠে বসবার চেষ্টা করতেই অমলবাবু বলে উঠলেন, না 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 না, আপনি আরো খানিকক্ষণ শুয়ে থাকুন। বিপদে পড়লুম আমরা, লড়াই করলুম আমরা, শত্রুদের তাড়ালুম আমরা, কিন্তু তুমি খামোকা অজ্ঞান হয়ে গেলে কেন বাপু? তখন মানিকের সমস্ত স্মরণ হলো এবং তার কণ্ঠদেশে যে বেদনায় টনটন করছে সেটাও অনুভব করতে পারলে। বললে, সুন্দরবাবু, পেছন থেকে হঠাৎ আক্রমণ করে কি আমার গলাটা টিপে ধরেছিল। আপনার কি এখানে এসে কারোকে দেখতে পাননি? হ্যাঁ, তুমি বোধহয় ঘুমিয়ে পড়েছিলে, স্বপ্ন দেখে ভয়ে অজ্ঞান হয়ে গিয়েছিলে। এখানে এসে আমরা একটা টিকটিকির ল্যাচ পর্যন্ত দেখতে পাইনি। কি পেয়েছি কি অমল বাবু? না, আমার গলায় ভয়ানক ব্যথা। সুন্দরবাবু, এটাও কি স্বপ্ন দেখার ফল? হ্যাঁ, কই দেখি। হ্যাঁ, তাই তো হে মানিক, তোমার গলার উপরে যে অনেকগুলি আঙুলের লাল লাল দাগ রয়েছে। হ্যাঁ, এই কে তোমার গলা টিপে ধরেছিল? কেন ধরেছিল? সে ব্যাটা গেল কোথায়? ব্যাপার তো কিছুই বুঝতে পারছি না। তোমাকে আক্রমণ করারও মানে হয় না, আমাদেরও আক্রমণ করার মানে হয় না। আপনাদের কি আক্রমণ করেছিল? অনেকগুলো লোক, তবে আক্রমণ করেছিল বললে ঠিক হয় না, কারণ তারা আমাদের কাছে আসেনি। তুমি তো এগিয়ে এলে, আমি সুন্দরবাবুর সঙ্গে কথা কইতে কইতে আসছিলুম, হঠাৎ দূরে বনের ভিতর থেকে 4-5 জন লোক বেরিয়েছে, আমাদের দিকে ছুটে আসতে লাগলো। আমরা বন্দুক ছুটতেই তারা আবার অদৃশ্য হলো। মিনিট খানেক পরে পথের আর একদিকে আবার 4-5 জন লোকের আবির্ভাব, আবার আমাদের বন্দুক ছোড়া, আবারও তাদের অন্তর্ধান। আমার মনে হলো তারা আমাদের আক্রমণ করতে চায় না, কেবল আমাদের ভয় দেখাতে চায়। মানিক ধর্মড়িয়ে উঠে বসে তাড়াতাড়ি জামার বোতাম খুলে ভেতর দিকে হাত চালিয়ে দিয়ে কি যেন অনুভব করলে। তারপরে বললে, না, ঠিক আছে। কি ঠিক আছে মানিক? সেই চাবিটা আমার জামার ভিতর দিককার পকেটে, সেই চাবিটা রেখে পকেটের মুখটা সেলাই করে দিয়েছিলাম। শত্রুরা কোনো গতিকে সন্দেহ করেছে চাবিটা আমার কাছেই আছে। এটা হাতাবার জন্যই তারা আমাকে একলা পেয়ে মারবার আর আপনাদের ভয় দেখাবার চেষ্টা করেছিল। তার মানে খুব সহজ। আমি পোকার মতো এগিয়ে আপনাদের চোখের আড়ালে এসে পড়েছিলাম। তখন 1 কি 2 শত্রু অতর্কিতে আমাকে আক্রমণ করতে আসে, আর সেই সময়টা আপনাদের অন্যমনস্ক রাখার জন্য বাকি শত্রুরা আপনাদের সঙ্গে লুকোচুরি খেলা খেলছিল। মানিক, তোমার কথাই ঠিক বলে মনে হচ্ছে, কিন্তু তোমাকে গলা টিপে অজ্ঞান করে ফেলেও তারা ওই চাবিটা নিয়ে গেল না কেন? এর একমাত্র কারণ হতে পারে হয়তো চাবিটা খুঁজতে তাদের দেরি হয়েছিল। আপনারা এসে পড়াতে তারা পালিয়ে যায়। খুব সম্ভব তাই। এমন সময় হাতি সিং জমির ওপর থেকে কি একটা ছোট চকচকে জিনিস তুলে নিয়ে মানিককে বললে, বাবুজি, আপনি উঠে বসতেই এটা আপনার বুক থেকে মাটির উপরে পড়ে গেল। সেই জিনিসটার দিকে তাকিয়ে সকলের দৃষ্টি যেন মন্ত্রমুগ্ধের মতো হয়ে গেল। সেটার কিছুই নয়, একটা নকশা আঁকা সোনার চাকতি। কি অদ্ভুত রহস্য! চাকতি ছিল আগে হতভাগ্য জয়ন্তর কাছে, তারপর তাকে হত্যা করে শত্রুরা নিশ্চয়ই এই চাকতিটিকে হস্তগত করেছিল। কিন্তু যে অমূল্য নিধির জন্য এত খোঁজাখুঁজি, এত হানাহানি, এমন অরক্ষিত অবস্থায় সেই জিনিসটাই মানিকের বুকের ওপরে অযাচিতভাবে এসে পড়ল কেমন করে? তাড়াতাড়ি চাকতিখানা নিয়ে লণ্ঠনের আলোতে ভালো করে পরীক্ষা করে মানিক হতবুদ্ধের মতো বলল, এই যে সেই চাকতি, তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু কিন্তু না না, আমার মাথা গুলিয়ে যাচ্ছে। আমিও ভেবাচাকা খেয়ে যাচ্ছি। খানিকক্ষণ সকলেই বিস্ময়ে স্তব্ধ। তারপরে অমলবাবু ধীরে ধীরে বললেন, হয়তো মানিককে যে আক্রমণ করেছিল ধস্তাধস্তির সময় চাকতিখানা তার অজান্তেই পড়ে গিয়েছে। আপাতত তাই মনে করা ছাড়া উপায় নেই। কিন্তু এ তো বড় আশ্চর্যের ব্যাপার। আচম্বিতে সুন্দরবাবু কি দেখে বেজায় চমকে উঠলেন। তাড়াতাড়ি একটা লণ্ঠন তুলে ধরে জমির দিকে দৃষ্টিপাত করে বিপুল বিস্ময়ে বলে উঠলেন, এ আবার কি? মানিক অবাক হয়ে নিচের দিকে তাকিয়ে দেখলে তার পাশের জমির ওপরে অনেকখানি রক্ত পড়ে আছে। খালি রক্ত নয়,
সঙ্গে রয়েছে একখানা বড় ছোরা বা ছোট তরবারি মতো অস্ত্র এবং মানুষের হাতের 70 কাটা আঙুল। অমলবাবু এরকম ভয়াবহ দৃশ্য দেখতে অভ্যস্ত ছিলেন না। তিনি শিউরে উঠে 2 হাতে মুখ ঢেকে ফেললেন। সুন্দরবাবু মানিকের 2 হাতের ওপরে চোখ বুলিয়ে নিয়ে বলল, মানিক, তোমার হাতের একটা আঙুলও তো হারিয়ে যায়নি দেখছি, তবে বেয়ারিশ আঙুলের অর্থ কি? মানিক তীক্ষ্ণ দৃষ্টিতে খানিকক্ষণ ধরে আঙুলটা দেখল। আঙুলটা কিরকম লম্বা আর মোটা দেখেছেন তো? এই আঙুল জারি হোক, তাকে খুব ঠেঙা আর বলিষ্ঠ বলেই মনে হয়। শত্রুদের দলে চ্যাং আছে কিনা জানি না, কিন্তু খুব ড্যাঙা আর বলিষ্ঠ লোক বললেই চ্যাংকে আমার মনে পড়ে। ধরে নেওয়া যাক চ্যাং সকলের চোখে ধুলো দিয়ে কোনো রকমে এক জাহাজেই আমাদের সঙ্গে এসেছে। ধরে নেওয়া যাক চ্যানই গলা টিপে মানিককে অকালে স্বর্গে পাঠাবার চেষ্টা করেছিল, কিন্তু চ্যানের আঙুল বলি দিলে কে? মানিক, অজ্ঞান হবার আগে তুমি কি লড়াই করেছিলে? লড়াই করবো কি? আমাকে আক্রমণ করেছিল তাও দেখতেই পাইনি। আর দেখছেন না, ছোড়াখানাও রক্তমাখা। নিশ্চয়ই ওই ছোড়াতেই আঙুলটার উচ্ছেদ হয়েছে। ওরকম দুধারে ধার দেওয়া ছোড়া কখনো আমার কাছে ছিলই না। ও ছোড়াটা কার? আর ওর মালিক ওখানে ফেলে রেখে দিয়ে গেছে কেন? আমাকে বাঁচাবার জন্যই সে যদি আমার শত্রুকে ছোড়া নিয়ে আক্রমণ করে থাকে, তবে সেও পালিয়ে গেল কেন? তাকে তো আমরা বন্ধু বলে পরম সমাদর করতুম। আর এই অজানা মূল্যকে বন্ধুই বা পাবো কোথা থেকে? বন্ধু তো আকাশ থেকে খসে পড়েনি। এক হতে পারে পদ্মরাগ বুদ্ধের লোভে ওই সোনার চাকতি কানার জন্য শত্রুরা নিজেদের মধ্যে মারামারি কাটাকাটি করছিল। সুন্দরবাবু ঘাড় নেলে বললেন, ওসব বাজে কথা। শত্রুরা নিজেদের মধ্যে কাটাকাটি করতে পারে, কিন্তু মানিককে বাঁচাবার জন্য তাদের কারোরই মাথা ব্যথা হতে পারে না। এসব হচ্ছে ডাহা ভুতুরে কাণ্ড। এই জায়গাটা হচ্ছে 1000 বছরের পুরনো একটা মরা জাতের গোরস্থানের মতো। এখানকার আনাচে কানাচে ভূতের আড্ডা আছে। এই যদি ভুতুরে কাণ্ড হয়, আমি তাহলে বলবো জয়ন্তের প্রেতাত্মাই আমাদের আজ বাঁচিয়েছে আর নিজের মৃত্যুর প্রতিশোধ নিয়েছে। সুন্দরবাবু তখনই টপ করে উঠে দাঁড়িয়ে বললেন, আর এখানে থাকা উচিত নয়। আমি অবশ্য জয়ন্তকে অত্যন্ত ভালোবাসি, কিন্তু তার প্রেতাত্মাকে ভালোবাসবার ইচ্ছে আমার নেই। আমার বাবা মা স্বর্গে গিয়েছেন, কিন্তু তাদের প্রেতাত্মা এলেও আমি আর দেখা করব না। ওঠো মানিক, উঠুন অমলবাবু। মানিক গাত্রোত্থান করে বললে, শুনুন, হ্যাঁ, এখানে আর দেরি করে লাভ নেই। এই গভীর রহস্যের কিনারা না করেই আমাদের তাড়াতাড়ি যাত্রা করতে হবে। চলুন চলুন। খালি ভূত নয়, এখানে চারিদিকে শত্রুরাও লুকিয়ে আছে। তারা আমাদের সমস্ত গতিবিধি লক্ষ্য করছে। তারা যে সাহস করে আমাদের আক্রমণ করতে পারছে না, তার কারণ হচ্ছে আমরা সবাই সতর্ক আর আমাদের হাতে আছে 4-4টে বন্দুক। আরে কেন, এই হাতি সিং, তোমার নাম গাধা সিং হওয়া উচিত। তোমার বন্দুকের মুখনল আমার ভুঁড়ির দিয়ে নামিয়ে রেখেছো কেন? হ্যাঁ, যদি ফস করে আওয়াজ হয়ে যায়, অমন করে বন্দুক ধরতে নেই, ওটা কাঁধে তোলো। আলো ছায়ায় মাঠে জঙ্গলে পথে বিপথে আবার সবাই এগিয়ে চলল। রাত পোহালো। উষার সিঁথায় দিবস বধূ সিঁদুর লেখা লিখলে। মাঠঘাটের ওপর দিয়ে তপ্ত দুপুরে হাওয়া তেষ্টায় হা হা করে গহন বনের ঠান্ডা বুকের ভেতর দিয়ে গিয়ে নিঃসারে ঘুমিয়ে পড়ল। সন্ধ্যার মেঘ মন্দিরে সূর্যাচিত রক্তশিখা জ্বলে উঠল। রাত্রি আবার তার অন্ধ কুঠুরির দরজা খুলে ছায়া অনুচরদের পৃথিবী ভ্রমণে পাঠিয়ে দিলে। মাঝে মাঝে দেখা দেয় মাটির উপরে চিরচলন্ত বৃহৎ জলসর্পের মতো নদী। তখন ওঠে নদী পার ওঠার সমস্যা। মাঝে মাঝে বিপুল অরণ্য বহু বিস্তার করে পথ রুদ্ধ করে দাঁড়ায়। তখন কুঠার নিয়ে বনের সাথে যুদ্ধ করতে হয়। মাঝে মাঝে গিবন বানরের দল গাছের নিচে ডাল থেকে মগডালে লাফ মেরে কিচির বিচির ভাষায় বলে ওঠে এবং কৌতূহলী চোখে নিচের দিকে তাকায়। এই নির্জন বনরাজ্যে প্রথম মানুষদের দেখে আর বোধহয় আশ্চর্য হয়ে ভাবে, এরা আবার কোন দেশি বানর? এদের তো লেজ নেই, গায়ে লোম নেই, এরা গায়ে জড়িয়ে থাকে কি কতগুলো সাদা সাদা জিনিস, 2 পায়ে হাঁটে, তারা আবার কোন দেশি বানর? মাঝে মাঝে বাঁশবন দুলে ওঠে, মরমর করে শব্দ হয়,
বোঝা যায় হাতির দল ওখানে জীবনযাত্রা নির্বাহ করছে। মাঝে মাঝে ধারাবাহিক ঝোপঝাড়ের ওপর দিয়ে তীব্র একটা গতির রেখা সশব্দে চলে যায়। একটা চাপা গর্জনও শোনা যায়। মনের মধ্যে অশান্তিকর অনাহুত অতিথি দেখে বাঘ বা অন্য হিংস্র জন্তু দূরে সরে গেল। মাঝে মাঝে মানুষের ঘৃণ্য পায়ের শব্দে ঘাসের ভেতরে কোকড় সাপের ঘুম ভেঙে যায়। ফোঁস করে ওঠে ফোনা তোলে, তীক্ষ্ণ চক্ষে জ্বলন্ত হিংসার ফুলিঙ্গ ঠিকরে পড়ে এবং পর মুহূর্তেই বিদ্যুতের মতো অদৃশ্য হয় এবং সর্বক্ষণ সারা বনে জেগে থাকে। তাদের দেখা যায় না, বোঝা যায় না তাদের অশ্রান্ত অস্তিত্বের ধ্বনি। কে যেন নিরালায় কানাকানি করছে, কে যেন আড়াল থেকে উঁকি মেরে দেখে ফিসফিস করে কথা বলছে, কে যেন শুকনো পাতা মারিয়ে অতি সন্তর্পণে পেছনে আসছে, আবার থেমে পড়ছে, আসছে আবার থেমে পড়ছে। গভীর দূর বিস্তৃত নানা শব্দময় প্রত্যেক অরণ্যই মানুষের পক্ষে ভয়াবহ। কোনো অরণ্যই আধুনিক নগরবাসীর মানুষকে সাদর সম্ভাষণ জানায় না। বনবাসী কোনো জীবই মানুষকে বন্ধু বলে মনে করে না। কল্পনায় নির্জনতাকে মিষ্টি লাগে, কিন্তু অরণ্যের এই নিঃশব্দ নির্জনতা মনকে দেয় দমিয়ে। পদে পদে বিপদের সম্ভাবনায় মানুষ চমকে ওঠে। বোধ হয় প্রত্যেক শব্দই আসছে লুকোনো মৃত্যুর কণ্ঠ থেকে। সমস্ত অরণ্যকেই বিরাট একটা প্রেতাত্মা বলে সন্দেহ হয়। সূর্যালোক তাকে কতকটা বন্ধুর ছদ্মবেশ পরাতে চেষ্টা করে বটে, কিন্তু রাত্রির ঘোর অন্ধকারে মানুষের মন সেখানে ভয়ে কুঁকড়ে পড়ে এবং অস্পষ্ট চন্দ্রালোকে অরণ্যের মতো ভয়ঙ্কর তখন আর কিছু নেই। কারণ কেবল কানে তখন সন্দেহজনক শব্দ শোনা যায় না, চোখেও তখন সভয়ে দেখে কাছে দূরে শত শত বিভীষিকাময় আনাগোনা। বিজন অরণ্যে চন্দ্রালোকের চেয়ে অন্ধকার সহনীয়। আর একটা দুঃস্বপ্নময় রাত্রির পরে এলো স্নিগ্ধ সন্ধ্যা প্রভাত। অমলবাবু বললেন, আমরা খুব তাড়াতাড়ি চলেছি, আজ সন্ধ্যার আগেই ভাঙা মন্দিরের কাছে পৌঁছতে পারবো। কিন্তু শত্রুদের আর কোনো সাড়া শব্দ নাই। কিন্তু তারা যে আমাদের সঙ্গে সঙ্গেই আছে এটা সর্বদাই মনে রাখবেন। আমরা সশস্ত্র আর সাবধান বলেই তারা এখনো সামনে আসছে না। কাল রাত্রেই আমি তাঁবুর বাইরে পায়ের শব্দ শুনেছিলাম। কে যেন পায়চারি করে বেড়াচ্ছিল। বাইরে বেরিয়ে তাকে ধরতে পারলুম না বটে, কিন্তু বেশ দেখলুম একটা ছায়া ছুটে জঙ্গলের ভেতর মিলিয়ে গেল। কি আশ্চর্য! তুমি আমাদের ডাকলে না কেন? এক ব্যাটার আঙুল কাটা গেছে, এই ব্যাটাকে ধরতে পারলে আমি এর নাকটা কচ করে কেটে দিতুম। তার নাক নিয়ে আপনি কি করতেন সুন্দরবাবু? যদিও আপনার নাকটি খেঁদা, তবু তার নাক টিকালো হলেও আপনার অভাবটা তো আর দূর হতো না। এরকম ঠাট্টাই পছন্দ করি না। আমার নাক খেদা? কে বললে তোমাকে আমার নাক খেদা নয়? সকলে জঙ্গল থেকে বেরিয়ে একটা মাইল চওড়া মাঠের উপরে এসে পড়ল। কেবল মাঠ নয়, বাঁশের এক পাশ দিয়ে ঝিরঝির করে বয়ে যাচ্ছে একটি ছোট নদী এবং তার তীরে তীরে চড়ে বেড়াচ্ছে এক ঝাঁক পাখি। সুন্দরবাবু খুশি গলায় বলে উঠলেন, বন মুরগি? এসো মানিক, দেখা যাক ভগবান আজ আমাদের বন মুরগির মাংস খাওয়াতে পারেন কিনা। না সুন্দরবাবু, আমি পারবো না। জয়ন্ত মুরগির মাংস খেতে খুব ভালোবাসত, সে যখন নেই। না না না, আমার মুখেও মাংস আজ আর রুচবে না। আমি পারবো না। এদিকে মানুষের সাড়া পেয়ে মুরগিগুলো তখন উড়ে পালালো। সুন্দরবাবু হতাশ সেই উড়ন্ত জ্যান্ত খাবারগুলোর দিকে তাকিয়ে ফোঁস করে একটা দীর্ঘশ্বাস ফেললেন। দেখুন সুন্দরবাবু, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। সুবুদ্ধি না কুবুদ্ধি? আমাদের পক্ষে সুবুদ্ধি। ইচ্ছা করলে এক্ষুনি আমরা দেখতে পারি শত্রুরা আমাদের পিছু পিছু আসছে কিনা। সঙ্গে সঙ্গে তাদের কিঞ্চিত শিক্ষাও দিয়ে দিতে পারি। কি করে শুনি? শুনুন, এই মাঠটা দেখছেন তো? এর মধ্যে গাছপালা কিছুই নেই। এপারে গভীর বন আর ওপারেও কিন্তু গভীর বন। আমরা এখনই ওপারের বনে গিয়ে ঢুকবো। তারপর না এগিয়ে ঝোপের আড়ালে বন্দুক বাগিয়ে খানিকক্ষণ চুপ করে বসে থাকবো।
খাসা মতলব এঁটেছো ভায়া। শত্রুরা যদি আমাদের পিছনে লেগে থাকে তাহলে তাদেরও এই মাঠ পার হতে হবে। এখানে লুকোবার জায়গা নেই, তারা এলেই আমরা দেখতে পাবো। তারপরেই আমাদের বন্দুকগুলো গুড়ুমুড়াবে, গর্জন করে উঠবে। কেমন, তাই নয় কি? ঠিক তাই, কিন্তু আমরা তাদের পা লক্ষ্য করে গুলি ছুড়ব, ঠিক আছে? নইলে নরহত্যার দায় পড়তে হবে। ওসব শত্রুকে হত্যা করলেও পাপ নেই, ওরা তো আমাদের খুন করতেই চায়। আমরাও আত্মরক্ষা করব না কেন? চলো, এখন তোমার কথা মতোই কাজ করা যাক। সকলে ওপরের বন লক্ষ্য করে দ্রুতপদে অগ্রসর হলো। মাঠ শেষ হয়ে গেল। এখানে বেশিরভাগই বাঁশ বন, গোটা কয়েক বট গাছও আছে অবশ্য। এদিকে এদিকে আবার বেদ বন, নিচে সব জায়গায় জুড়ে রয়েছে আগাছার জঙ্গল। এর মধ্যে লুকিয়ে থাকলে কেউ অবশ্য আমাদের দেখতে পাবে না। আসুন আসুন, এদিকে আসুন, গা ঢাকা দেওয়া যাক। একটু পরেই হয়তো চ্যান আর ইনের খবর পাওয়া যাবে। সকলে একে একে ঝোপের ভেতরে অদৃশ্য হলো। সবুজ মাঠ ধুধু করছে। অধিককার বনরেখার ওপর থেকে এই অভিনব নাট্যলীলার দর্শক রূপে সূর্যদেব রাঙা মুখ করে তাকিয়ে রইলেন। তার সোনা হাসি ওপাশে নদীর লহরে লহরে নেচে নেচে খেলতে লাগলো। গানের পাখিরাও নীরব হয়ে রইল না। মানিকের অনুমান ব্যর্থ হয়নি, তার ফন্দিও ব্যর্থ হলো না। মিনিট পাঁচেক পরেই দেখা গেল ওধারের বনের ভেতর থেকে কারা যেন বেরিয়ে আসছে। দূর হতে তাদের দেখাচ্ছে খুব ছোট ছোট। সুন্দরবাবু দূরবীনটা তাড়াতাড়ি চোখে লাগিয়ে সোৎসাহে বললেন, 1 2 3 4 5 6 7 8 9 10। ব্যাটাদের দলে 10 জন লোক আছে। ওরা হন হন করে এই দিকেই আসছে। বাবা, ঘুঘুই দেখেছো, ফাঁদ তো দেখনি। চলে আয় চলে আয়, চই চই চই। ওরে বাপরে, ওটা আবার কে রে? কি লম্বা, কি জোয়ান, যেন ঘটোৎকচের বাচ্চা। ওর পাশে পাশে আসছে এক বেটা গুড়গুড়ে বেটেরাম সর্দার। পায়ে হেঁটে চলছে না ফুটবলের মতো মাটির উপর দিয়ে গড়িয়ে গড়িয়ে আসছে। ওরে বাবা, এরা কারা? কই দেখি দেখি বলে সাগ্রহে অমলবাবু দূরবীনটা সুন্দরবাবু হাত থেকে প্রায় একরকম কেড়েই নিলেন এবং নিজের চোখে লাগিয়ে বললেন, ওই তো চ্যান, ওই তো ইন। সাতঘাটের জল ঘেটে এতদিন ধরে সচক্ষে আবার প্রভুদের দেখা পেলুম। ওরে ও পাপিষ্ঠ, ওরে ও পিশাচ। সুরেনবাবু আর জয়ন্তবাবু তোদের হাতেই প্রাণ দিয়েছেন। তোরা গোপীনাথকে খুন করেছিস, আমাকেও বধ করতে এসেছিলি। হ্যাঁ, চ্যানের বাঁ হাতে যে ব্যান্ডেজ বাঁধা, তাহলে পরশু রাতে মানিকবাবুকেও ওরা মারতে এসেছিল। হাতি সিংহ, বন্দুক ছোড়ো, বন্দুক ছোড়ো। হতভাগাদের পাগলা কুকুরের মতোই মেরে ফেলো, মেরে ফেলো। প্রভুর হুকুম পালন করবার জন্য হাতে সিং তখনই বন্দুক তুললে, কিন্তু মানিক তাড়াতাড়ি বাধা দিয়ে বললে, বন্দুক নামাও হাতি সিং, আমি যখন বলবো তখন ছুঁড়বে। অমলবাবু, আপনি বড়ই উত্তেজিত হয়েছেন, শান্ত হন, ওদের আরো কাছে আসতে দিন। উত্তেজিত হব না বলেন কি? হ্যাঁ, জমদুদ্দার দেখলে কি শান্ত থাকা যায়? অমল বাবুই সব পণ্ড করবেন দেখছি। অত চেঁচালে ওরা কি আর কাছে আসবে? মাফ করুন, আর আমি কথা কইব না। ততক্ষণে মাঠের লোকগুলো অনেকটা এগিয়ে এসেছে। তাদের চেহারাও মোটামুটি দেখা যাচ্ছিল। তারা সবাই হয় বর্মী নয় শ্যামদেশের লোক, এবং তাদের ভেতরে সর্বাগ্রে দৃষ্টি আকর্ষণ করছে চ্যানের দেহ, বলিষ্ঠ দেহ, এবং তাকে দেখেই বোঝা যায় যে কাটা আঙুলের যন্ত্রণায় তার অবস্থা বিলক্ষণ কাহিল। মানিক বললে, আসুন, এইবারে বন্দুক নিয়ে আমরা প্রস্তুত থাকি। মনে রাখবেন, পায়ের দিকে গুলি করে ওদের অকর্মণ্য করতে পারলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে। নরহত্যার কিন্তু দরকার নেই। কি বলেন সুন্দরবাবু? বেশ, তাই সই। এইবারে শত্রুরা বন্দুকের নাগালের ভেতরে এসে পড়ল। ওরা যে কেন এতক্ষণ দল বেঁধে আমাদের আক্রমণ করেনি, এইবারে তা বেশ বোঝা যাচ্ছে। ওদের কাছে আছে মোটে একটা বন্দুক। এইবারে আমাদের 4টে বন্দুক গর্জন করতে পারে। ওদের আর এগোতে দেওয়া উচিত নয়। 1 2 3। একসঙ্গে 4টে বন্দুক অগ্নি উদ্গার করলে সঙ্গে সঙ্গে মাঠের ওপরে সর্বপ্রথমে ধরাশায়ী হলো ইরানের বাঁটুলের দেহ।
সকলে মহা ভয়ে আর্তনাদ করে যেদিক থেকে আসছিল আবার সেই দিকে দৌড়াতে আরম্ভ করল। একদিক থেকে দ্বিতীয়বার গুলি নিক্ষেপ করা হলো। আবার লোকগুলো ছত্রভঙ্গ হয়ে পাগলের মতো মাঠের নানা দিকে ছুটতে লাগলো। আর একজন আহত হয়ে মাটির উপরে আছাড় খেয়েও আবার কোনো রকমে উঠে ভোঁ করে দৌড় মারলে, কিন্তু দৌড়তে পারছিল না কেবল এন। সে ল্যাংচাতে ল্যাংচাতে আর ভয়ে চেঁচাতে চেঁচাতে কোনো রকমে একটু একটু করে এগিয়ে যাচ্ছিল। আর তার দুর্দশা দেখে চ্যান আবার ফিরে এলো এবং এক হাতে ইনের দেহকে সে ঠিক শিশুর দেহর মতোই নিজের কাঁধের ওপরে তুলে আবার দৌড়তে আরম্ভ করলো। অমলবাবু চ্যানকে টিপ করে বন্দুক ছুড়লে, কিন্তু গুলি তার গায়ে লাগলে না। আরো দু একবার গুলি বৃষ্টির পরে মানিক বলল, যথেষ্ট হয়েছে, আটটা নষ্ট করে লাভ নেই। ওরা নানা দিকে দৌড় মেরেছে, আবার বনবাদার ভেঙে একসঙ্গে মিলতে ওদের অনেকক্ষণ লাগবে। তারপরেও আজ ওরা আমাদের পিছু নিতে সাহস করবে বলে মনে হয় না। সুন্দরবাবু মানিকের পিঠ চাপড়ে বললেন, হ্যাঁ, বেটারা যত বড় গুলিখড়ি হোক, আবার গুলি খাবার জন্যে ওরা শীঘ্র ব্যস্ত হবে বলে মনে হচ্ছে না। জয় মানিকের বুদ্ধির জয়। পথ চলতে চলতে মানিক জিজ্ঞাসা করলে, আচ্ছা অমলবাবু, এই পদ্মরাগ বুদ্ধের কি কোনো ইতিহাস জানেন? ঠিক পদ্মরাগ বুদ্ধের ইতিহাস আমি জানি না বটে, তবে ওঙ্কারধামের ইতিহাসে এরই মতো এক মরকত বুদ্ধের কথা শোনা যায়। ওঙ্কারধাম সাম্রাজ্যের রাজধানী যশোধরপুরে এই মরকত বুদ্ধের প্রতিষ্ঠা হয়েছিল। মরকত বুদ্ধ নিয়ে তর্ক চলছে। কেউ বলেন এখন এই মূর্তি জাপানে আছে, কেউ বলেন ফার্মোজা দ্বীপে আছে, আবার কেউ বলেন জাভায় আছে। ওঙ্কারধামের পতন হয় শ্যামদেশের দ্বারা। ওদের দেশের লোক বলে তাদের রাজধানী ব্যাংকক শহরের মন্দিরে যে সবুজাব পাথরে গড়া বুদ্ধমূর্তি আছে সেইটি হচ্ছে প্রবাদ প্রসিদ্ধ মরকত বুদ্ধ। কেবল মরকত বুদ্ধ নয়, ওঙ্কারধামে নাকি একটি স্বর্ণময় বিরাট শিবলিঙ্গ ছিল। ওঙ্কারধামের বাসিন্দারা থেইস নামে একটি জাতিকে অত্যন্ত ঘৃণা করত। এই থেইসরা বাস করত বর্তমান শ্যামদেশে। এখনো যারা ওখানে বাস করে তারা ওই থেইসদেরই বংশধর। বারংবার পরাজয়ের পর থেইসরা অবশেষে বিশেষ আয়োজন করে ওঙ্কারধামকে হঠাৎ আক্রমণ করে। একটা বড় যুদ্ধে তারা জয়ী হয়। জনৈক ভগ্নদূত সেই খবর নিয়ে ফিরে এলো। ওঙ্কারধামের সেনাপতি বললেন তার খবর মিথ্যা হলে তার প্রাণদণ্ড হবে, আর তার খবর সত্য হলেও তার প্রাণদণ্ড হবে। কারণ সবাই যখন বীরের মতো যুদ্ধক্ষেত্রে প্রাণ দিয়েছে তখন সে কাপুরুষের মতো পালিয়ে এসেছে। ভগ্নদূতের প্রাণদণ্ড হলো, কিন্তু ওঙ্কারধাম রক্ষা পেল না। পুরোহিতেরা নগর রক্ষা অসম্ভব দেখে মরকত বুদ্ধ, স্বর্ণ শিবলিঙ্গ, অন্য অন্য মূল্যবান বিগ্রহ আর রাশি রাশি হিরে মণি মুক্ত তখনই সরিয়ে ফেলে গুপ্ত স্থানে লুকিয়ে রাখলেন। অনেকেরই দৃঢ় বিশ্বাস বিজয়ী থেইসরা সেই সব গুপ্তধন খুঁজে পায়নি। ওঙ্কারধামের ধ্বংসাবশেষের মধ্যে আজও কত লোক সেই গুপ্তধন খুঁজে বেড়ায়, কিন্তু আজও কেউ তার ঠিকানা আবিষ্কার করতে পারেনি। আমাদের এই পদ্মরাগ বুদ্ধ সেই গুপ্তধনেরই অংশবিশেষ কিনা কে তা বলতে পারে? বৈকাল অতীত হয়ে গেছে। সূর্যালোক তখন অরণ্যের মাথার ওপরে গিয়ে উঠেছে। দিনের আলোয় চতুর্দিক সমুজ্জ্বল বটে, কিন্তু এমন নির্জন ও নিস্তব্ধ যে রাত্রির স্তব্ধতার সঙ্গে তুলনা করা চলে। আরো মাইলখানেক পথ পেরিয়ে উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন, ওই যে সপ্ততাল গাছ। সপ্ততাল গাছ? হ্যাঁ, সপ্তর্ষি মণ্ডল হয় শুনেছি। সপ্ততাল গাছ আবার কি জিনিস? ওই হচ্ছে আমাদের পথের নিশানা। পাশাপাশি ওই যে 7টা তাল গাছ দেখছেন, তারপরেই সেই ভাঙা মন্দিরের প্রকাণ্ড বাঁধানো চত্বর, অর্থাৎ আমাদের পথের শেষ। কিন্তু পথের শেষে এসে মানিকের মনে জয়ন্তর শোক আরো বেশি করে জেগে উঠল। জয়ন্তর জন্যই তো এদেশে আসা। পদ্মরাগ বুদ্ধের জন্য তার আগ্রহ ছিল অফুরন্ত। জয়ন্ত নেই, তবু সে একা এখানে এসেছে এ কেবল বন্ধুর ব্রত উদযাপন করার জন্য। সে মনে মনে প্রতিজ্ঞা করল, যদি তাদের চেষ্টা সফল হয় তবে অমলবাবুর হাতে পদ্মরাগ বুদ্ধকে সমর্পণ করে সে সর্বাগ্রে চ্যান আর ইনকে গ্রেপ্তার করবে। যতদিন এই প্রতিজ্ঞা পালন করতে পারবে না ততদিন সে স্বদেশে ফেরবার কথা মনেও আনবে না। তারা সপ্ততালের তলায় গিয়ে দাঁড়ালো।
তারপরে একটি বাঁশ বনের প্রাচীর পার হয়ে সকলে সবিস্ময় দেখলে তাদের চোখের সামনে রয়েছে চারিদিকে প্রায় 2 মাইল বিস্তৃত একটি মাঠ। সেই মাঠের মাঝখানে পাথর বাঁধানো একটি প্রকাণ্ড চত্বর, এবং চত্বরের মাঝখানে একটি পুষ্করিণী। পুষ্করিণীর এক কোণ দিয়ে যে রাস্তাটি পশ্চিম মুখে চলে গিয়েছে তারই এক প্রান্তে দেখা যাচ্ছে মস্ত একটি পাথরের মন্দিরের কতকগুলি অংশ। মন্দিরের বাকি অংশ গাছপালার ভেতরে ঢাকা পড়েছে। সকলে যখন পুকুর পাড়ে গিয়ে দাঁড়ালো, সুন্দরবাবু বললেন, এইবার পদ্মরাগ বুদ্ধের সঙ্গে দেখা করতে হবে। বার করো তো মানিক, তোমার সেই সোনার চাকতিখানা। মানিক পকেট থেকে চাকতি বার করে সুন্দরবাবুর হাতে দিয়ে বললে, এই নিন সুন্দরবাবু, আপনি তাহলে নকশার পাঠোদ্ধার করে আমাদের বাহবা লাভ করুন, কেমন? পুলিশের চাকরি নিয়ে ঢের ঢের হেঁয়ালি জলের মতো পড়ে ফেলেছি। এ তো সামান্য নকশা মাত্র। নকশায় এই তো রয়েছে পুকুরটা, চারিদিকে এই তো 4টে ঘাটের সিঁড়ি, কিন্তু নকশায় পুকুরের পশ্চিম কোণে এই যে 3 কোণা চিহ্নিত জায়গাটা রয়েছে, আসল পুকুরের পশ্চিম কোণে তেমন ধারা কিছুই তো দেখছি না। আরে কি হলো সুন্দরবাবু, এরই মধ্যে মাথা চুলকোচ্ছেন কেন? মাথা চুলকোচ্ছি কি সাধে? এই নকশাখানা কেউ ঠাট্টা করে আঁকেনি তো? বোধ হয় না। আচ্ছা, দিনের আলো থাকতে থাকতে আগের মন্দিরের ভেতর চলুন তো একবার, সেখানে গেলে হয়তো কোনো হদিশ পাওয়া যাবে। ঠিক বলেছ, তাই চলো। দিনের আলো তখন নিবু নিবু হওয়ার সময় এসেছে। পাখিরা বিদায় গান গাইতে গাইতে বাসার দিকে ফিরতে শুরু করেছে। সূর্যের কিরণ আর দেখা যাচ্ছে না, যদিও অন্ধকারের ঘুম এখনো ভাঙেনি। মাঝখানে প্রকাণ্ড এক মন্দির, আর তার ওপরের দিকটা ভেঙে পড়েছে। দেখলেই বোঝা যায় সম্পূর্ণ অবস্থায় এই মন্দিরটা অন্তত 100 ফুটের কম উঁচু ছিল না। মন্দিরের আগাগোড়া কারুকার্যে আর ছোট বড় মূর্তিতে ভরা, কিন্তু তার অধিকাংশই ভেঙে বা লুপ্ত হয়ে গিয়েছে মহাকালীর নির্দয়তায়। বড় মন্দিরের চারপাশে যে 4টি ছোট মন্দির ছিল, এখন তাদের সামনে সামান্য চিহ্ন মাত্র অবশিষ্ট আছে। এখানে যেদিকেই তাকানো যায় কেবল ধ্বংসের লীলা স্তম্ভিত হয়ে আছে। মৃত্যু স্তব্ধতার কোলে মন নেতিয়ে পড়ে, প্রাণ হা হা করে, চোখে বিষণ্ণতা জাগে। সকলে ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করল। মন্দিরের ভেতরে তখন আলো আঁধারের খেলা আরম্ভ হয়েছে। সহজে দূরবীন জিনিসটা চোখে স্পষ্ট করে পড়ে না। চূড়া ভেঙে পড়েছে বলে ওপর পানে তাকিয়ে দেখা গেল পশ্চিমের আরক্ত রাগে রঞ্জিত নীল আকাশটিকে। মন্দির গর্ভ খুবই প্রশস্ত, তার মধ্যে বড় বড় অনেকগুলো হলঘরের ঠাঁই হতে পারে। ভেতরে 4টি কোণে 4টি মানুষের চেয়েও বড় অবলোকিতেশ্বর বুদ্ধের দণ্ডায়মান মূর্তি। একটি মূর্তি কতটা অটুট আছে, বাকি মূর্তি 3টির কারুর দেহের উপরিভাগ নেই, কারুর পদযুগল নেই, কারুর মুন্ড নেই। দেওয়ালেও খোদিত ভাস্কর্যের কাজ আছে, কিন্তু অস্পষ্ট আলোকে ভালো করে দেখা যায় না। মন্দিরের পশ্চিম দেওয়ালের সামনে প্রকাণ্ড একটি মূর্তিশূন্য বেদি রয়েছে, কালো পাথরের গড়া। সেই দিকে আঙুল নির্দেশ করে অমলবাবু বললেন, ওরই উপরে আমরা সেই ছোট্ট বুদ্ধ মূর্তিটি পেয়েছিলাম। অতটুকু একটা মূর্তির জন্যে এত বড় একটা মন্দিরের এত বড় কালো পাথরের বেদি গড়া হয়েছিল? না 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 না, সেই মূর্তি কখনো এমন মন্দিরের প্রধান দেবতা হতে পারে না। না, আমারও সেই সন্দেহ হয়। বিশেষ মন্দিরের অপ্রধান মূর্তিগুলি যখন এমন প্রকাণ্ড, আমার বিশ্বাস বেদির উপর থেকে প্রধান মূর্তিটিকে হয়তো কোনো কারণে সরিয়ে ফেলা হয়েছিল। পরে পুজোর বেদিতে দেবতার অভাব কতকটা দূর করার জন্য কোনো ভক্ত বোধহয় এই মূর্তিটিকে স্থাপন করেছিল। খুব সম্ভব তাই। সুন্দরবাবু এতক্ষণ নির্বাক ও হতভম্বের মতো নকশার সঙ্গে বেদটি মিলিয়ে দেখবার চেষ্টা করছিলেন। অমলবাবু এই অবস্থায় দেখে হেসে বললেন, কি সুন্দরবাবু, নকশা থেকে কিছুই বুঝতে পারছেন না তো? আমিও পারিনি।
এ হচ্ছে একখানা বাজে নকশা, কোনো ধাপ্পা বাজে আঁকা। আমরা সবাই হচ্ছি মহা হাদা গঙ্গারাম। এক টুকরো হিজিবিজি দেখে জমালয়ের রাস্তায় ছুটে এসেছি। পদ্মরাগ বুদ্ধ, সোনার পাথর বাটি, যা নয় তাই। মানিক চাকতিখানা সুন্দরবাবুর হাত থেকে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখতে লাগলো। মন্দির গর্ভে অন্ধকার তখন আলোকের শেষ আভাটুকু মারিয়ে দেবে, তাই চেষ্টা করছিল। সেই মহানির্জনতার স্বদেশে, সেই মান্ধাত্তার আমলের মন্দিরের সেই প্রাচীন স্তব্ধতা যেন ঘনায়মান ও হিংস্র অন্ধকারের মূর্তি ধরে সকলের প্রাণ মনের ওপরে চেপে বসতে চাইছিল। ওপর দিকে হঠাৎ ঝটপট ঝটপট শব্দ হলো। নিরবচ্ছন্ন নীরবতার মাঝখানে সেই শব্দগুলোকে শোনালো যেন বন্দুকের আওয়াজের মতো। চমকে এবং দোদুল ভুঁড়ি নাচিয়ে সুন্দরবাবু সভয়ে ঊর্ধ্বমুখে দেখলেন। ভাঙা মন্দিরের ফাঁকে তখন উজ্জ্বল আকাশপটে কালো কালো বসন্তের দাগ কেটে কি কতগুলো উড়ে গেল। অমলবাবু বললেন, বাদুড় না, অন্ধকারের কালো বাচ্চা। মানিক নিজেই বললে, নকশায় বেদির গায়ে সিঁড়ি আঁকা, কিন্তু এখানে কোথায় সিঁড়ি? প্রতিধ্বনিও বলবে কোথায় সিঁড়ি। ও সিঁড়ি ভিড়ি কিছুই পাওয়া যাবে না। আমাদের কাদা ঘেঁটে মরাই সার হলো। জয়ন্ত বেচারা বেঘরে প্রাণ দিলে। এখান থেকে পালাই চলো মানিক। পালাবো কেন? এই জায়গাটা ভালো নয়। আমার বুক ছ্যাঁত ছ্যাঁত করছে। আমার বুক অকারণে ছ্যাঁত ছ্যাঁত করে না। এটা নিশ্চয়ই হানা মন্দির। মানিক হেসে উঠল। সুন্দরবাবু অস্বস্তিপূর্ণ কণ্ঠে বললেন, তুমি হেসো না মানিক। এমন অস্বাভাবিক স্তব্ধতা তুমি কখনো অনুভব করেছো? 1 মাইল দূরে একটা আলপিন পড়লেও যেন শোনা যায়। এই স্তব্ধতা যেন নিরেট, হাত দিয়ে ছোঁয়া যায়। এই স্তব্ধতা যেন ওজনে ভারী, বুকে জাঁতা কলের মতো চেপে বসে। এ যেন স্তব্ধতার মহাসাগর। আমাদের কথাগুলো যেন মুখ থেকে বেরিয়েই এই স্তব্ধতার অতলে তলিয়ে যাচ্ছে। মানিক কোনো কথায় কান্না পেতে মন্দিরের বেদির ওপরে হাত বুলোতে লাগলো। তারপরে ফিরে বলল, অমলবাবু, এই বেদির গায়ে কখনো যে কোনো সিঁড়ি ছিল তার চিহ্নটুকুও দেখছি না, অথচ নকশায় সিঁড়ি আঁকা রয়েছে। এটার মানেটা কি? আমার বোধ হয় এ নকশাখানা অন্য কোনো জায়গার। না 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 না, অসম্ভব। নকশার সঙ্গে এখানকার বাকি সমস্তই তো হ্যাঁ হুবহু মিলে যাচ্ছে। এই সিঁড়ির হয়তো কোনো গুপ্ত অর্থ আছে। থাকতে পারে, কিন্তু আমরা কেউ তা জানি না। সুতরাং আমাদের পক্ষে ও গুপ্ত অর্থ থাকা না থাকা দুই সমান। হঠাৎ সুন্দরবাবু আঁতকে উঠলেন। মানিক, মানিক, কি যেন এখানে চাপা হাসি হাসছে। হ্যাঁ, কই? হাসি আবার থেমে গেল। আরে ও আপনার মনের ভুল। আমি কোনো হাসি শুনিনি। অমলবাবু, আপনিও শোনেননি? না, কে আবার হাসবে? এখানে আমরা 3 জন ছাড়া আর তো কেউ নেই। শোনেনি বললেই হলো। আমি স্পষ্ট শুনেছি। কে যেন লুকিয়ে লুকিয়ে হাসি চেপে রাখবার চেষ্টা করেও পারলে না। তাহলে আপনার পিছনে ওই যে বুদ্ধদেব দাঁড়িয়ে আছেন, ওকে জাগ্রত বলেই তো মানতে হয়। আপনার ভয় দেখে উনি হয়তো হেসে ফেলেছেন। সুন্দরবাবু তাড়াতাড়ি দুপা পিছিয়ে ফিরে তাকালেন। আসন্ন সন্ধ্যায় আবছায় মেঘে প্রকাণ্ড অবলোকিতেশ্বর দাঁড়িয়ে রয়েছেন। তার প্রস্তর চক্ষুর প্রশান্ত দৃষ্টি যেন সুন্দরবাবুর মুখের পানি তাকিয়ে আছে এবং তার ওষ্ঠধার স্নিগ্ধ হাস্যে বিকশিত। সুন্দরবাবু বিস্ফারিত চোখে দেখলেন। আচম্বিতে বুদ্ধিমূর্তি জ্যান্ত হয়ে টলমলিয়ে নড়ে উঠল। বাপ বলে সুন্দরবাবু সুদীর্ঘ এক লাফ মেরে একেবারে মানিকের ঘাড়ের ওপরে পড়লেন। অমলবাবু উত্তেজিত স্বরে, মানিক, মানিক, বুদ্ধদেব নড়ে উঠেছেন। আমি সচক্ষে দেখেছি। মানিক বিস্মিতভাবে তাকিয়ে দেখলে মূর্তি যেমন স্থির ছিল তেমনই রয়েছে। সে ভৎসনার স্বরে বললে, আরে আপনারা কি দুজনেই পাগল হলেন নাকি? সুন্দরবাবু ঠকঠক করে কাঁপতে কাঁপতে বললেন, পাগল এখনো হইনি মানিক, কিন্তু পাগল হতে আর বেশি দেরিও নেই। পাথরের মূর্তি হাসে, পাথরের মূর্তি নড়ে, এমন ব্যাপার কেউ কখনো দেখেছে? মানিক এগিয়ে বুদ্ধ মূর্তির গায়ে হাত রেখে বলল, এই দেখুন,
আমি মূর্তির গায়ে হাত দিয়েছি, একেবারে জড়ো পাথর, এর মধ্যে কোনো প্রাণ নেই। হঠাৎ সেই প্রস্তর মূর্তি একখানা জীবন্ত এবং বলিষ্ঠ বাহু বাড়িয়ে সবলে মানিকের হাত চেপে ধরলে। আকস্মিক আচ্ছন্ন হয়ে মানিক প্রাণপণে চেঁচিয়ে উঠলে, সুন্দরবাবু, সুন্দরবাবু, অমলবাবু, অমলবাবু! যদিও দূর থেকে অন্ধকারে কিছু দেখা গেল না, তবু সাহসী মানিককে অমনভাবে আর্তনাদ করতে দেখে সুন্দরবাবু তখনই বুঝে গেলেন যে ভয়ঙ্কর ভুতুরে কোনো ঘটনা ঘটেছে। মানিককে সাহায্য করবেন কি, তিনি নিজেই পায়ে মূর্ছিত হয়ে সেখানে বসে পড়লেন। ফালাবার শক্তিটুকু পর্যন্ত রইল না। অমলবাবুর অবস্থাও ততই বচ। মানিক দেহের সমস্ত শক্তি দিয়ে নিজের হাতখানা ছাড়িয়ে নেবার চেষ্টা করলে, কিন্তু পারলে না। হাতখানা এমন বজ্রমুষ্টিতে তাহার হাত দুটো চেপে ধরেছে যে কোনো পাথরের নয়, রক্তমাংসের করা মানুষের হাত। মানিক তাড়াতাড়ি বাঁ হাতে নিজের কোমরবন্ধ থেকে ধারালো ছুরিখানা বের করে ফেললে এবং সঙ্গে সঙ্গে সুপরিচিত স্নিগ্ধ কণ্ঠ শোনা গেল, মানিক, ছুরি দিয়ে কি তুমি আমার হাতখানা কেটে ফেলতে চাও? জয়ন্ত! হ্যাঁ বন্ধু, আমি সেই পুরাতন জয়ন্তই, আপাতত জমালয়ের ফেরতা মানুষ। বলতে বলতে বুদ্ধমূর্তির পেছন থেকে সশরীরে সকলের চোখের সামনে এসে দাঁড়ালো হাসি মুখে জয়ন্ত। অমলবাবু একেবারে থ হয়ে গেলেন। এই যে জয়ন্তর প্রেতাত্মা, সে সম্বন্ধে সুন্দরবাবুর কোনো সন্দেহই রইল না। তিনি প্রায় কাঁদো কাঁদো মুখ করে দুই হাতে নিজের চোখ ঢেকে ফেললেন। এমন সচক্ষে প্রেত দর্শন অসম্ভব। মানিক বিস্ময়ে, আনন্দে ও উচ্ছ্বাসে প্রায় অবরুদ্ধ কণ্ঠে বললে, জয় 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 জয়, তুমি বেঁচে আছো, তুমি বেঁচে আছো জয়। এক ভালো গণৎকার হাত দেখে বলেছিল আমার পরমায়ু 80 বছর। অসময়ে মরিনি বলে বিস্মিত হচ্ছ কেন ভাই? কিন্তু কিন্তু তোমার সেই গুলিতে ছেঁদা টুপি, জমির উপরে দু জায়গায় রক্তের দাগ, তোমার অন্তর্ধান, এসবের অর্থ কি? মানিক, এতদিন আমার সঙ্গে থেকেও যে তোমার পর্যবেক্ষণ শক্তি বাড়লো না, এ বড় দুর্ভাগ্যের কথা। জমির উপরে রক্তের দাগ আর ছেঁদা টুপি দেখেই হাল ছেড়ে দেওয়া তোমার উচিত হয়নি। তুমি আমার পায়ের মাপ জানো। যেখানে আমার টুপিটা পড়েছিল সেখানে তুমি যদি আমার পদচিহ্ন পরীক্ষা করতে, তাহলে স্পষ্ট দেখতে যে আমি 2 পায়ে হেঁটে পাশের জঙ্গলের ভেতরে গিয়ে ঢুকেছি। আর যেখানে অনেকটা রক্ত ছিল সেখানটা খুঁজলে তুমি আমার পায়ের দাগ দেখতেই পেতে না, কারণ সেখানে আমি একবারও যাইনি। তবে আসলে আমি যখন বাংলোর দিকে ফিরছিলাম তখন শত্রুরা অতর্কিতে আমাকে আক্রমণ করে। প্রথমেই বন্দুক ছুঁড়ে আমি তাদের একজনকে মাটিতে পেরে ফেলি বটে, কিন্তু পর মুহূর্তেই তাদের বন্দুকের একটা গুলি আমার টুপি ভেদ করে মাথার খানিকটা ছাল তুলে নিয়ে বেরিয়ে গেল। আমি তৎক্ষণাৎ আত্মরক্ষার জন্য মাটিতে আছড়ে পড়ে চিরপুরাতন কৌশল অবলম্বন অর্থাৎ মৃত্যুর ভান করলুম। তারপর 10-11 জন লোক আমার কাছে ছুটে এলো। আমার জামা হাতরে সেলাই করা পকেট কেটে সোনার চাকতিখানা বার করে নিলে। এমন সময় তোমাদের পায়ের শব্দ পেয়ে তারা তাদের মৃত বা আহত সঙ্গীকে মাটি থেকে তুলে নিয়ে পালিয়ে গেল। আমি উঠে জঙ্গলের ভেতরে অদৃশ্য হলুম। কেন? কারণ আমি জানতুম তোমরা এই মন্দিরের দিকে আসবেই, আর শত্রুরা তোমাদের পিছু নেবে, কারণ চাবি তারা পায়নি। স্থির করলুম আমিও লুকিয়ে তাদের উপর পাহারা দেব, যাতে তারা তোমাদের অনিষ্ট করতে না পারে। তারা জানে আমি বেঁচে নেই, সুতরাং আমি যে তাদের পিছু নিয়েছি এ সন্দেহ তারা করবে না। তোমাদের সঙ্গে থাকলে আমার এ সুবিধা হতো না। আমিও জানতে পারতুম না যে রাত আঁধারে বন বাঁধারে বিপদ আসবে কোন দিক থেকে। এতক্ষণে বুঝলুম চ্যানের হাত থেকে কে আমাকে বাঁচিয়েছে। হ্যাঁ, ওঙ্কারধামে চ্যান যখন তোমার গলা টিপে ধরে আমি ছুটে গিয়ে বন্দুকের কুঁদোর বাড়ি তার মাথায় মারি। সে তখন ছোরা বার করে আমাকে আক্রমণ করতে আসে। আমি জুজুৎসুর এক প্যাঁচ কষতেই সে জমি আশ্রয় করলে, আর পরবার সময় চ্যানের নিজেরই ধারালো ছোঁড়ায় তার বাঁ হাতের একটা আঙুল গেল উড়ে। সেই সময় তার কাছ থেকে সোনার চাকতিখানা আমি আবার কেড়ে নিই। চ্যান বেগুনির দিকে চম্পট দেয়। সোনার চাকতি তোমাদের দরকার হবে বুঝে সেখানা তোমার বুকের ওপর রেখে আমিও অদৃশ্য হই। আমি জানতুম তোমাদের দলের কেউ না কেউ সেখানে দেখতে পাবেই। কিন্তু জয়ন্ত, তুমি কি অনাহারে আছো? আরে মোটেই না, এখানকার নদী জলহীন আর গাছ ফলহীন নয়। হ্যাঁ, ভালো কথা। এইবার আমার একটা জিজ্ঞাসা আছে।
সে মাঠে শত্রুদের গতিরোধ করবার বুদ্ধি তোমাদের কার মাথায় প্রথম আসে? প্রস্তাব করেছিলাম আমি, সমর্থন করেছিলেন সুন্দরবাবু। বাহ, চমৎকার। মানিক, তুমি যে চাল চেলেছ তা অতুলনীয়। এই এক চালেই তোমরা নিরাপদ হয়েছ। আমিও তারপরে তোমাদের চেয়েও দ্রুত পদে এগিয়ে এই মন্দিরে এসে গা ঢাকা দিয়েছিলাম। সুন্দরবাবু অপ্রসন্ন মুখে বললেন, বেশ করেছিলে, কিন্তু আমাদের ভয় দেখাচ্ছিলে কেন? মোটেই ভয় দেখায়নি। আপনার ছেলে মানুষে ভয় দেখে আমি হাসি চাপতে গিয়েও পারলুম না, আর তাই শুনেই আপনি একেবারে খেপে গেলেন। খামোকা খেপেনি, পাথরের বুদ্ধ জ্যান্ত হলে কে না। মূর্তিটাই নড়বড়ে, কতকালের পুরনো ভাঙা মূর্তি, হাত দিলেই নড়ে। বিশ্বাস না হয় আপনিও একবার হাত দিয়ে ঠেলে দেখুন না। না, আমি হাত দিয়ে ঠেলে দেখতে চাই না, আমি এখান থেকে পালাতে চাই। সে কি, এখন পালাবেন কোথায়? এখনো যে পদ্মরাগ বুদ্ধ লাভ হয়নি। হ্যাঁ, সে লাভের আশায় গয়া, সে নকশার কোনো মানেই হয় না। এখন লাভে ব্যাং, অপচয় ঠ্যাং করেই আমাদের মুখ শুকিয়ে ঘর পানে ফিরতে হবে। সুন্দরবাবু, নকশার মানেই আমি বুঝেছি বলেই কলকাতা থেকে এত দূরে ছুটে এসেছি। নকশার মানে বুঝাই আপনি এখানে এসেছেন? হ্যাঁ অমলবাবু, কলকাতাতেই যখন আমি আপনার মুখে শুনলুম যে নকশায় সিঁড়ি আছে অথচ বেদির গাবে কোনো সিঁড়ি আপনি দেখেননি, তখনই তার অর্থ বোঝার চেষ্টা করেছিলাম। এখন দেখা যাক আমার আন্দাজ ঠিক কিনা। ওহে হাতি সিং, তোমার লোকজন নিয়ে মন্দিরের ভেতরে এসো, বড় অন্ধকার, আগে আলোগুলো জ্বালো। হাতি সিং সদল বলে বাইরে থেকে ভেতরে এলো। 4টে পেট্রোলের লণ্ঠন রাখা হলো। এই প্রাচীন মন্দির হয়তো রাত্রে কখনো এত উজ্জ্বল আলো দেখবার সৌভাগ্য করেনি। সুন্দরবাবু হাঁপ ছেড়ে বাঁচলেন। আলো দেখে ধরে প্রাণ এলো। এখন দেখছি বাইরেই অন্ধকার। আমি আর বাইরে পা বাড়াচ্ছি না। বেদিটা এখানে এসেই আমি দেখে নিয়েছি। মানিক, তুমি যদি বন্দুকের কুঁদো দিয়ে ঘা মেরে পরীক্ষা করতে, তাহলে বেদিটা যে ফাঁপা এটা বুঝতে তোমার কোনো কষ্টই হতো না। হাতি সিং, তোমার লোকজনদের কুরুল নিয়ে এই বেদিটা ভেঙে ফেলতে বলো। হাতি সিংয়ের অনুচররা তখনই বেদি ধ্বংসে প্রবৃত্ত হলো এবং অন্য সকলে বিপুল কৌতূহলে আগ্রহদীপ্ত চক্ষে তাদের কাণ্ড দেখতে লাগলো। পাথরের বেদি যখন ফাঁপা, তখন ভেতরে নিশ্চয়ই কোনো রহস্য আছে। কুরুলের পরে কুরুলের ঘা। অতি নিস্তব্ধ মন্দির ঘন ঘন শব্দে পরিপূর্ণ হয়ে যেন গম গম করে উঠল। শব্দের চোটে সেই নড়বড়ে বুদ্ধমূর্তি আবার কাঁপতে শুরু করেছে দেখে সুন্দরবাবুর গায়ে কাঁটা দিলে। বেদিটার কাঁটা ছিল কয়েকটা বড় বড় পাখার মতো। এক একখানা পাথর সরানো হয় আর বেদি ফাঁকা, কিন্তু অন্ধকার ভরা গর্ভ ক্রমেই বড় হয়ে উঠছে। জয়ন্ত বললে, ব্যাস 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 ব্যাস, আর পাথর সরাতে হবে না। হাতি সিং, একটা লণ্ঠন উঁচু করে তুলে ধরো তো। হাতি সিং ভাঙা বেদির গর্তের ওপরে একটা 1000 বাতি লণ্ঠন তুলে ধরলে। উঁকি মেরে দেখা গেল গর্তের ভেতর দিয়ে এক সার পাথরের সিঁড়ি নিজের দিকে নেমে গিয়েছে। এখন বুঝতে পারছো তো মানিক, যে রহস্য চোখে দেখা যায় না, সোনার চাকতির নকশা তাই এঁকে রেখেছে। আমি গোড়াতেই এটা বুঝতে পেরেছিলাম। নকশা যদি বাজে হতো তাহলে অত সাবধানে, অত গোপনে, অত যত্ন করে বুদ্ধমূর্তির মধ্যে রক্ষা করা হতো না। পদ্মরাগ বুদ্ধকে যদি প্রণাম করতে চাও, তাহলে আমার সঙ্গে সিঁড়ি দিয়ে নিচে নামবে চলো। জয়ন্তবাবু, আশ্চর্য আপনার বুদ্ধি। বুদ্ধি ভারী স্বাভাবিক, তা আশ্চর্য নয়। সব মানুষ যে তা ব্যবহার করতে পারে না, এটাই হচ্ছে আশ্চর্য। সুন্দরবাবু খুঁত করতে করতে বললেন, তাই তো, এ যে আবার নতুন বিপদ দেখছি। ওই পাতালের ভিতরে ঢুকলে আবার বেরোতে পারবো তো? ওখানে কোন ভয়ঙ্কর ওত পেতে আছে কে তা জানে। তাহলে আমরা নিচে নামি, আপনি এইখানে বসে বিশ্রাম করুন, ঠিক আছে? একলা? বাপরে, তাও কি হয়? পড়েছি মোগলের হাতে, খানা খেতে হবে সাথে। আমি তোমাদের সঙ্গে সঙ্গেই থাকবো, যা থাকে কপালে। আমাদের সঙ্গে 8টা পেট্রোলের লণ্ঠন আছে, সবগুলোই জেলে ফেলো। পাতালের অন্ধকারে যত আলো তত ভালো। সামনে, মাঝখানে, পিছনে প্রদীপ্ত লণ্ঠন নিয়ে সকলে একে একে সেই নিম্নগামী সোপান দিয়ে নামতে লাগলো। পরে পরে 20টি ধাপ নেমে সিঁড়ি শেষ হলো। তারপর দেখা গেল একটা সমতল পথ সোজা এগিয়ে দূরের অন্ধকারের ভেতরে হারিয়ে গিয়েছে। পথটাও পাথরে বাঁধানো
এবং নিতান্ত অপ্রশস্ত নয়। 3 জন লোক পাশাপাশি চলতে পারে। গুহাপথের সেই যুগে যুগে সঞ্চিত নিবিড় তিমির সহসা আজ আলোকের আঘাতে যেন মৌন চিৎকারে আর্তনাদ করে পায়ে পায়ে দূরে সরে যেতে লাগলো। সভয়ে সেখানকার বহুকাল ব্যাপী নিদ্রিত স্তব্ধতাও আজ এতগুলো আধুনিক জুতার খটখট শব্দে যেন নিতান্ত যাতনায় ধরফর করতে করতে মরে গেল। সুন্দরবাবু সংকুচিত সন্দেহে গুহাপথের বদ্ধ হাওয়া সশব্দে শুঁকতে শুঁকতে বললেন, আলিপুরের চিড়িয়াখানায় গিয়ে যে গন্ধ পাই, এখানেও আমি যেন সেই রকম দুর্গন্ধই পাচ্ছি। এ গুহাপথ কতকাল যে বন্ধ আছে তা কে জানে। হয়তো আপনি বিষাক্ত বাষ্পের গন্ধ পাচ্ছেন। এই বাষ্প টাষ্পর গন্ধ নয়। তাহলে এটা বোধহয় ভূতের গায়ের দুর্গন্ধ। ঠাট্টা করো না মানিক, ওরকম ঠাট্টাই পছন্দ করি না। এখানে যে ভূত নেই তা কি করে জানলে? ভূতের পক্ষে এটা হচ্ছে অতি মনোরম স্থান। আলো নেই, হাওয়া নেই, শব্দ নেই, এখানে থাকবে না তো ভূত কোথায় থাকবে শুনি? মানিক আবার টিপ্পনি কাটলে, কেন? ওই আপনার মাথার ভেতরে। আপনার মাথাটি হচ্ছে ভূতের স্বদেশ, ওখানে নিত্য নতুন ভূতের জন্ম হয়। জয়ন্ত সর্বাগ্যে যাচ্ছিল, কিন্তু সে হঠাৎ দাঁড়িয়ে পড়ে গম্ভীর স্বরে বললে, সাবধান, আর কেউ এগিয়েও না। কি ব্যাপার জয়? কিরকম একটা শব্দ শোনা যাচ্ছে। মানিক কান পেতে শুনতে লাগলো। হ্যাঁ, একটা অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে বটে। কেবল অদ্ভুত নয়, ভয়াবহ। জয়, ওটা কিসের শব্দ? ঠিক বুঝতে পারছি না। পাথরের উপর দিয়ে কারা যেন অনেকগুলো বস্তা টেনে নিয়ে যাচ্ছে। না, যাচ্ছে নয়, টানতে টানতে আমাদের দিকে এগিয়ে আসছে। সুন্দরবাবু মাথার ঘাম মুছতে মুছতে কাতরভাবে মনে মনে বললেন, হা ভগবান, এই ডান পিঠে ছোড়াগুলোর সঙ্গে এই দেশে এসে কি ভুলই না করেছি আমি। আর কি দেশে ফিরতে পারবো? একটা অজ্ঞাত অপার্থিব বিপদের আশঙ্কায় সকলের হৃদয় পরিপূর্ণ হয়ে উঠল। এতকালের বদ্ধ আলোহারা বায়ুহারা সুরঙ্গ পথ সমাধির চেয়েও যা সুরক্ষিত ও সুদুর্গম, তার মধ্যে বস্তা টেনে শব্দের সৃষ্টি করছে কে বা কারা? আর এদিকেই বা এগিয়ে আসছে কেন? যার মধ্যে জীবন্ত জীবের আবির্ভাব অসম্ভব, সেখানে এই কি অভাবিত ব্যাপার? জয়ন্ত চুপি চুপি বললে, মানিক, ব্যাপার বড় সুবিধের নয়, বন্দুক তৈরি রাখো। সুরঙ্গ পথের ভেতরে আর চুপি চুপি কথা বলাই শোনালো চিৎকারের মতো। হ্যাঁ, বন্দুকই তৈরি রাখবে বটে। এই পাতালপুরে কোন কুম্ভকর্ণের বেটা কত শত বৎসর ধরে ঘুমিয়েছিল, মজার মজার স্বপ্ন দেখে আরাম করছিল। এখন অসময়ে এখানে অনধিকার প্রবেশ করে আমরা তার ঘুম ভাঙিয়ে দিলাম না। তা বন্দুক ছুঁড়ে করবে কি? বন্দুকের গুলিও তো হজমি গুলির মতো কপ কপ করে গিলে ফেলবে সে। জয়ন্ত ও মানিক কিংকর্তব্য বিমূঢ়ের মতো দাঁড়িয়ে রইল। বস্তা টানার মতো শব্দ ক্রমেই বেড়ে উঠেছে। সেই সঙ্গে আরও একটা বেয়ারা আওয়াজ শোনা যেতে লাগলো। কে যেন মাটির উপরে তুমতুম করে খুব ভারী ভারী জিনিস আছড়ে ফেলছে অত্যন্ত অধীরভাবে। জয়ন্ত এসব শব্দের হদিশ খুঁজে পেলে না। এ যেন কার আস্ফালনের শব্দ। জয়ন্তবাবু, সেকালে গুপ্তধন রক্ষা করবার জন্য জক রাখা হতো বলে প্রবাদ শুনেছি। তবে তবে তা কি সত্য? যে আসছে সে কি জক? পদ্মরাগ বুদ্ধ হচ্ছেন অহিংসার দেবতা। এখানে জক রাখা মানে একটি জীবের প্রাণ বধ করা। কোনো বৌদ্ধ পুরোহিত সে মহাপাপ করতে পারেন না। জকের কথা সত্য কিনা জানি না। সত্য না হওয়াই সম্ভব, তবে সত্য হলেও এখানে জক কেউ রাখেনি। তবে তবে ও কে আসছে? ভগবান জানেন। এইবার ভীষণ একটা গর্জন শোনা গেল। বদ্ধ সুরঙ্গের আবহাওয়ার বিকৃত হয়ে সেই ভয়াবহ ধ্বনি এমন অদ্ভুত শোনালো যে সেটা কিসের গর্জন কিছুই বোঝা গেল না। সুন্দরবাবু হাল ছেড়ে হাঁপাতে হাঁপাতে বললেন, ক্রমাগত চমকে চমকে আজ মারা পড়বো নাকি? আমার আর সহ্য হচ্ছে না বাবু। চললুম আমি উপরে। এর চেয়ে উপরের অন্ধকারে বসে ভয় পাওয়া ভালো, বনের বাঘ ভাল্লুকের পেটে যাওয়া ভালো।
তিনি সুড়ঙ্গমুখের দিকে চোঁচা করে দৌড় মারলেন। সুড়ঙ্গ পথের অনেক দূরে, যেখানকার নিরেট অন্ধকারের গায়ে ঠেকে লণ্ঠনের আলো ব্যর্থ হয়ে যায়, সেখানে ফুটে উঠল বিদ্যুৎ খণ্ডের মতো বিশাল দুই জ্বলন্ত চক্ষু। সে বিচিত্র চোখ নিষ্পলক। আজ আর কুমার তুমি করা নয় মানিক, আজ আমাদের ফিরতেই হবে। এখনো সময় আছে, সকলে মিলে পরামর্শ করে কাল সকালে আবার ফিরে আসা যাবে। চলো আমরা বাইরে যাই। কিন্তু ওটা কিসের শব্দ, কার গর্জন, আর কার চোখ ছিল, কিছুই তো বোঝা গেল না। বুঝতে গেলে প্রাণ দিতে হয়, শিগগির ওপরে চলো। সকলেই দ্রুত পদে ওপরে উঠে দেখলে ভাঙা বেদির উপরে হেলান দিয়ে মরার মতো হলদে মুখে সুন্দরবাবু চুপ করে বসে আছেন। সুন্দরবাবু, আজ আপনারই জয় জয়কার। পলায়নে আপনি হয়েছেন আমাদের পথপ্রদর্শক। সুন্দরবাবু তখন উত্তর দেবার শক্তিতে ছিলেন না। আমাদের এখানে থাকাও নিরাপদ নয়। সুরঙ্গর মুখ খোলা, দপদপে চোখ দিয়ে যে আমাদের দেখছে সে এখানেও খুঁজতে আসতে পারে। চলো চলো আমরা মন্দিরের পিছনে বনের ভেতরে যাই। আজকে রাতটা গাছের উপরেই কাটাতে হবে। তার চেয়ে পাথরগুলো আবার যথাস্থানে রেখে গর্ত আবার বন্ধ করে দিলে কি হয় না? না হয় না, পাথর তো এখন আর গেঁথে দেওয়া সম্ভব নয়। সুরঙ্গে যার সাড়া পেয়েছি তার আকার নিশ্চয়ই অসাধারণ। ওই আলগা পাথরগুলো তার এক ধাক্কায় হুড়মুড় করে ঠিকরে পড়বে। সুন্দরবাবু এতক্ষণে ভাষা পেয়ে বললেন, জয়ন্তর প্রস্তাবে যুক্তিসঙ্গত। পথ খোলা পেলে ও দানবটা হয়তো গর্ত ছেড়ে বাইরে বেরিয়ে যেতেও পারে। ভগবান করুন আপনার অনুমানই যেন সত্য হয়। ও পাপ বিদে হলে তো সব ল্যাটাই চুকে যায়। সুরঙ্গের গর্ভ ভেদ করে আবার একটা বুকের রক্ত ঠান্ডা করা গভীর গর্জন বাইরে ছুটে এলো। সে গর্জনের সঙ্গে জড়ানো রয়েছে যেন বিষম ক্রোধ ও বিপুল ক্ষুধার ভাব, যেন আসন্ন মৃত্যুর গর্জন। শুনলেই বুকের ভেতরে জীবনের স্পন্দন স্তম্ভিত হয়ে যায়। জয়ন্ত সচকিত কণ্ঠে বললে, সে আসছে, সে আসছে, তোলো সব তল্পিতল্পা ছোট বোনের দিকে। রাত তখন বেশি নয়, কিন্তু এরই মধ্যে বনবাসিনী নিশিথির নিদুটি মন্ত্রে চতুর্দিকের নির্জনতা যেন আসন্ন হয়ে পড়েছে। আকাশে চাঁদ নেই, অন্ধকারে সাম্রাজ্য আজ প্রতিহত। বাতাস যেন কাঁদতে কাঁদতে বয়ে আনছে দূর বনের অন্তর্ধ্বনি। মন্দিরের পেছনে একটি ছোট মাঠ, তারপরে আবার অরণ্য। সেই দিকে এগুতে এগুতে জয়ন্ত বললে, মানিক মানিক ভাগ্যিস বুদ্ধি করে সঙ্গে বিষাক্ত বাষ্পের বোমা এনেছিলাম। কেন বলো দেখি? কাল সকালে সুরঙ্গের মধ্যেই বোমা ছুঁড়ে দেখব কোনো ফল হয় কিনা। যদি ফল না হয়, যদি ওটা কোনো জীব না হয়, মানে ওটা কোনো ভৌতিক কাণ্ড হওয়া কি অসম্ভব? মানিক শেষটা তুমিও কি সুন্দরবাবুর দলে ভিড়তে চাও? ওই সুরঙ্গের মধ্যে পৃথিবীর কোনো জীব বাঁচতে পারে? তুমি নিজে বলো। না পারাই স্বাভাবিক, কিন্তু ও যে পেরেছে হয়তো তারও এমন কোনো স্বাভাবিক কারণ আছে যা আমাদের অজানা। ভূতের কথা মনেও এনো না মানিক। ভূতের গল্প পড়তে ভালো লাগে কারণ অসম্ভবের দিকে মানুষের টান থাকে, কিন্তু নেই। বোধহয় তখন শেষ রাত। আকাশে চাঁদের আভাস জেগেছে মাত্র। গাছের উপরে সকলে বসেছিল অর্ধনিদ্রিত ও অর্ধজাগ্রত অবস্থায়, কিন্তু তা সত্ত্বেও সুন্দরবাবুর নাসিকা রাত্রের স্তব্ধতা দূর করবার জন্য কম চেষ্টা করছিল না। এমনকি মানিকের মনে হচ্ছে তার নাকের ডাকাডাকিতে ভয় পেয়ে সে গাছের সব পাখি ও বানর তো দূরের কথা, এমনকি ভূত পেতনিরাও নাকি অন্য গাছের সন্ধানে পালিয়ে গিয়ে হাঁপ ছেড়ে বেঁচেছে। আচম্বিতে উপরি উপরি দুবার বন্দুকের শব্দে সকলের তন্দ্রা গেল ছুটে। সুন্দরবাবু বেজায় চমকে বিনা বাক্যবায়ে ছুপ করে ডাল থেকে পড়ে গেলেন, কিন্তু তিনি বিলক্ষণ হুঁশিয়ার ব্যক্তি বলে ধরাতলে অবতীর্ণ হবার আগেই খপ করে একটি ডাল ধরে শূন্যে দুলতে দুলতে ঝুলতে লাগলেন। রাতের মর্মভেদ করে নানা কণ্ঠের চিৎকার ও আর্তনাদ দূর থেকে ভেসে এলো। কারা যেন ভয়ানক আতঙ্কে চিৎকার করছে এবং দারুণ যাতনায় কাঁদছে। জয়! কি মানিক, শুনেছ? আমাদের আমাদের এখন কি করা উচিত? চুপ করে এখানে বসে থাকা উচিত। এই অরণ্য এখন
মৃত্যুর রাজ্য, নিচে নামলেই মরব। কিন্তু হলো কিসের গোলমাল? কাল সকালে বুঝতে পারবো। এখন আর কথা কইও না। কথা কইলেই হয়তো বিপদকে ডেকে আনা হবে। নিচের ডাল থেকে করুণ স্বরে শোনা গেল, কিন্তু আমাকে যে কথা কইতেই হবে। গাছের ডাল ধরে আমি ঝুলছি, তোমরা সাহায্য না করলে আমি আর বেশিক্ষণ পারবো না। অমলবাবুর সঙ্গে মানিক কোনো রকমের ডাল বেয়ে সুন্দরবাবুর কাছে অর্থাৎ মাথার উপরে গিয়ে হাজির হলেন। বৈজ্ঞানিকদের মতে আমাদের পূর্বপুরুষরা গাছের ডাল ধরে ঝুলতে পারতেন, আর সেই অভ্যাসটা ভুলে গিয়ে কিন্তু আপনি একদম ঠিক করেননি সুন্দরবাবু। না না না, একদম ঠিক করেননি, খুব ভুল করেছেন। ডাল ধরে ঝুলতে ঝুলতে সুন্দরবাবু বললেন, মানিক, তোমার ঠাট্টা শুনলে অঙ্গ প্রত্যঙ্গ আবার জ্বলে যায়। না, এখন আমাকে টেনে তুলবে না বচন শোনাবে শুনি? উপর থেকে জয়ন্তর বিরক্ত এবং গম্ভীর স্বর শোনা গেল, ফের কথা কয়। দূরের কোনো গোলমাল আর শোনা যায় না। শব্দগুলো যেন নিস্তব্ধতার সাগরের মধ্যেই কয়েক খণ্ড ইষ্টনের মতো পড়ে ডুবে কোথায় মিলিয়ে গেল। এখন শুধু কালো রাত করছে থমথম, বনের গাছ করছে মরমর, এবং ম্লান খণ্ড চাঁদ নিবু নিবু করছে উষার কোলে মৃত্যুর অপেক্ষায়। গাছে গাছে পাখির দল বনভূমির সবুজ জগতে দিকে দিকে উচ্ছ্বসিত আনন্দে রটিয়ে দিলে, জাগো লতা পাতা, জাগো ফুল ফল, জাগো অলি প্রজাপতি, জাগো। পূর্বের শোভাযাত্রায় দিবারানীর সোনার মুকুট দেখা দিয়েছে, জাগো সবাই। সকালের প্রথম আলো কি শান্তিময়, সকালের নতুন বাতাস কি মিষ্টি। এই পৃথিবীতে কখনো যে কালো কুৎসিত ভয়ময় রাত ছিল তার কথা যেন মনেই পড়ে না। সকলে একে একে গা ছেড়ে এবারে মাটি মায়ের কোলবে আশ্বস্তির নিঃশ্বাস ফেলে বাঁচলে। সুন্দরবাবু বললেন, আগে স্টোভে চড়িয়ে দাও চায়ের কেটলি। কি জানি বাবা, যে জায়গায় যাচ্ছি জীবনে হয়তো আর চা খেতে হবে না। ওয়ে এয়ারটাইট টিনে তোমরা রসগোল্লার সন্দেশ এনেছিলে না? ক্ষমা ঘৃণা করে গোটা 10-12 আমার দিকে ছুঁড়ে মেরো। ঠিক কথা, আমি সুন্দরবাবুকে সমর্থন করি। ভালো ব্রেকফাস্ট, ঠিক কথা, আমি সুন্দরবাবুকে সমর্থন করি। ভালো ব্রেকফাস্ট মানুষের সাহস আর শক্তিকে দুগুণ করে তোলে। মানিক, নিয়ে এসো রসগোল্লা সন্দেশের টিন। জয়ন্ত ভাইয়া, এই জন্যেই তো তোমার সঙ্গে আমার বেশি ভাব। খাওয়া দাওয়ার ব্যাপারে তোমার মতো মনের মানুষ দুর্লভ। প্রাতরা শেষ করে সকলে আবার ভাঙা মন্দিরের দিকে অগ্রসর হল। সুন্দরবাবু আকাশ বাতাস কাঁপিয়ে বার কয়েক, দুর্গা দুর্গা। সুন্দরবাবু, শ্রী দুর্গার কান দুটি কালা নয়, অমন বিকট স্বরে না চাচালেও তিনি শুনতে পাবেন। এই ঠাট্টা শুরু হলো তো? আচ্ছা মানিক, তুমি আমার পিছনে এত লাগো কেন বলো দেখি? আপনাকে একটু ভালোবাসি কিনা তাই আর কি। জয়ন্ত তার প্রিয় বাঁশের বাঁশিটি বার করেছে এবং ভৈরবী রাগিনী লীলায় প্রভাতকে আরো সুন্দর করে তুলে মাঠের ওপর দিয়ে সবার আগে এগিয়ে চলেছে। মাঠে ফুটেছে অজস্র ঘাসের ফুল, কেউ সাদা কেউ হলদে। আশেপাশে ঘুরে ডানা মেলে উড়ে বেড়াচ্ছে খুব ছোট জাতের একরকম প্রজাপতি। মাঝে মাঝে তাদের কাছে বাহাদুরি নেবার মতলবে গঙ্গা ফড়িং হাই জাম্পের নানান কায়দা দেখাচ্ছে। মাঠ পার হয়ে বাঁশি বাজাতে বাজাতে জয়ন্ত মন্দিরের দরজার ওপরে উঠল। বাঁশিতে বাজছিল তখন কোনো গানের অন্তরা, কিন্তু হঠাৎ তার সুর বোবা হয়ে গেল একেবারে। মানিক দূর থেকে লক্ষ্য করলে জয়ন্ত বাঁশিটি তাড়াতাড়ি পকেটে পুরে পিঠ থেকে বন্দুকটা নামিয়ে নিলে। দেখেই সে ঝড়ের বেগে ছুটলে। সুন্দরবাবু বুঝলেন আবার কোনো অঘটন ঘটেছে। তোমরাও ছুটে এসো বলেই তিনি দৌড়তে লাগলেন। অমলবাবু একান্ত নাচারের মতো বললেন, হে ভগবান, আবার কি হলো? আর যে পারি না। মন্দিরের দরজার কাছে দাঁড়িয়ে যে বিভৎস দৃশ্য দেখলে ভাষায় তার ঠিকমতো বর্ণনা করা যায় না। মন্দিরের মেঝের উপরে অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে বিরাট এক অজগর সাপ।
এত বড় অজগর দেখা যায় না বলেই হয় লম্বায় সে হয়তো বেশি, 30 ফুটের কম না, এবং দেহ তার অসম্ভব রকমের মোটা। কিন্তু এই ভয়াবহ দৃশ্য অধিকতর ভয়ঙ্কর হয়ে উঠেছে এক অভাবিত কারণে। অজগরের বিপুল কুণ্ডলীর ভেতরে প্রায় রক্তাক্ত মাংসপিণ্ডে পরিণত হয়ে গেছে 2টি মানুষের মৃতদেহ। তৃতীয় একটি দেহ অজগরের ল্যাজের কাছে মেঝের উপরে হাত পা ছড়িয়ে আড়ষ্ট হয়ে আছে। তার মাথাটা একেবারে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। তবে তার পাশে পড়ে রয়েছে একটি ভাঙা বন্দুক। অজগর বেঁচে নেই, তারও মাথা গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে। মন্দিরের ভেতরে যেদিকে তাকানো যায় সেই দিকে রক্ত আর রক্ত। কোথাও পড়ে আছে চাপ চাপ রক্ত, কোথাও আঁকা বাঁকা রক্তের দাগ। রক্তের ফিনকি মন্দিরের দেওয়ালেও লেগে রয়েছে। এত রক্ত অমলবাবু এক জায়গায় কখনো দেখেননি। তার মাথা ঘুরে গেল। প্রায় অজ্ঞানের মতো তিনি ধপাস করে বসে পড়লেন মাটিতে। অনেকক্ষণ স্তম্ভিতের মতো দাঁড়িয়ে থাকবার পরে জয়ন্ত ভারাক্রান্ত কণ্ঠে বললে, তাহলে কাল আমরা এই অভাগাদেরই আর্তনাদ শুনেছিলুম। তাছাড়া আর কি? কিন্তু কে এরা? বুঝতে পারছেন না? এরা যে আমাদেরই বন্ধু। আপনাদের গুলি খেয়েও এদের আশ মেটেনি। পদ্মরাগ বুদ্ধের উপরে এদের এত ভক্তি যে আমরা কি করছি দেখবার জন্য রাত্রে মন্দিরে এসে ঢুকেছিল। আমি চ্যান আর ইনকে চিনতে পেরেছি। বন্দুকের পাশের লোকটা হচ্ছে ইন, আর অজগরের কুণ্ডলীর ভিতরে মুখ খিচিয়ে রয়েছে চ্যান। অন্য লোকটাকে আমি ঠিক চিনি না। সমস্ত ব্যাপারটাই বেশ স্পষ্ট বোঝা যাচ্ছে। সাপ কখনো গর্ত খোঁড়ে না, অন্য জীবের খোঁড়া গর্তে সে আশ্রয় নেয়। কোনো জন্তু ওপর থেকে গর্ত খুঁড়ে পদ্মরাগ বুদ্ধের সুরঙ্গে গিয়ে আশ্রয় নিয়েছিল। অজগর মহাপ্রভু সেই গর্ত দিয়ে ভেতরে ঢুকে তাকে ফলার করেন, আর তারপর থেকে মনের সুখে সুরঙ্গেই বাস করতে থাকেন। কাল রাত্রে উনি আমাদেরও ফলার করবার চেষ্টায় ছিলেন, কিন্তু আমরা আত্মত্যাগে রাজি না হওয়াতে উনি বেরিয়ে এসে আমাদের অভদ্রতায় অত্যন্ত বিরক্ত আর ক্রুদ্ধ হয়ে মন্দিরের ভিতরেই বেরিয়ে বেড়াচ্ছিলেন, বা কোনো কোণ বেছে নিয়ে কুণ্ডলী পাখি শুয়েছিলেন। তারপর চ্যান আর ইন কোম্পানির রঙ্গালয়ে প্রবেশ। তাদের চোখ যখন আমাদের জন্যই ব্যস্ত, অজগরকে তারা দেখতে পায়নি, কিন্তু অজগর তাদের দেখেই করলে আক্রমণ। চ্যান আর তার একজন সঙ্গী প্রথম আক্রমণেই তার কুণ্ডলীর ভেতরে ধরা পড়ল। ইনের হাতে ছিল বন্দুক। সে অব্যর্থ লক্ষ্যে অজগরের মাথা টিপ করে দুবার বন্দুক ছুড়লে সঙ্গে সঙ্গে অজগরের বিষম লেজের ঝাপটায় তার মাথা আর হাতের বন্দুক গেল গুঁড়িয়ে। বাকি যারা ছিল তারা করলে সবেগে পলায়ন। ব্যাপারটা বোধহয় অনেকটা এইরকমই হয়েছিল, অর্থাৎ আমাদের মানুষ শত্রুর দল নিজেরাই আত্মবলি দিয়ে আমাদের অজগর শত্রুকে বধ করে আমাদের পথ সাফ করে দিয়েছে। ভগবানকেও ধন্যবাদ, চ্যান অ্যান্ড ইন কোম্পানিকেও ধন্যবাদ, আর ধন্যবাদ দিই পদ্মরাগ বুদ্ধদেবকে। তিনি সত্যই যদি থাকেন তবে আমাদের হস্তগত হলে তিনি বোধ করি খুশি হবেন। বেটা অজগর, তুমি আমাদেরই জলযোগ করবার ফিকিরে ছিলে বটে। বলেই তিনি মৃত অজগরের কুণ্ডলীর ওপরে বন্দুক দিয়ে একটা আঘাত করলেন, এবং যেমনি আঘাত করা অমনি সঙ্গে সঙ্গে অজগরের মৃতদেহটা কুণ্ডলী পাকিয়ে লাফিয়ে উঠল। সুন্দরবাবু মৃত অজগরের এমন কল্পনাতীত ব্যবহার আশা করেননি। তিনি ভয়ানক ভরকে গিয়ে পিছিয়ে আস্তে আস্তে টাল সামলাতে না পেরে মস্ত বেয়াম্বীরের মতো আশ্চর্য এক ডিগবাজি খেয়ে মেজের উপরে সশব্দে আছাড় খেয়ে পড়লেন এবং ষাঁড়ের মতো স্বরে চেঁচিয়ে উঠলেন, ওরে বাবা রে, অজগরটা এখনো জ্যান্ত আছে যে রে, আমার প্রাণ গেল রে। জয়ন্ত তাড়াতাড়ি সুন্দরবাবুকে অতি অনায়াসে মাটি থেকে শূন্যে তুলে নিয়ে সরে গেল এবং তাকে আবার সোজা করে দাঁড় করিয়ে দিলে। অজগরের দেহটা তখন ফুলে ফুলে উঠছে এবং কুণ্ডলীর পরে পুঙ্গলি পাকাচ্ছে। সুন্দরবাবু পাগলের মতো বলে উঠলেন, আমাকে ছেড়ে দাও জয়ন্ত, আমাকে ছেড়ে দাও, আমি অজগরের খোরাক হতে চাই না। সুন্দরবাবু শান্ত হন। শান্ত হব? জ্যান্ত অজগরের সামনে শান্ত হব? আরে ভয় নেই সুন্দরবাবু, অজগরের প্রাণ না থাকলেও তার দেহ ঘন্টার পর ঘন্টা ধরে নড়ে চড়ে কুণ্ডলী পাকায়। অবশ্য তখন ওই কুণ্ডলীর ভেতরে গিয়ে ঢুকলে
কোনো জীবেরই রক্ষা নেই, কিন্তু সে আর তেড়ে এসে কাউকে ধরতে পারে না। সুন্দরবাবু দুই চক্ষু বিস্ফারিত করে অজগরটিকের দিকে তাকিয়ে রইলেন। বটে বটে বটে, তাহলে আমি আর পালাবো না, কিন্তু আমার ভয়ানক লেগেছে। আমি ডিগবাজিকে পাথরের মেঝের ওপর আচার খেয়েছি। জয়ন্ত এক পাশ দিয়ে এগিয়ে ভাঙা বেদির সুরঙ্গমুখের কাছে গিয়ে প্রসন্ন কণ্ঠে বললে, এখন দূরে যাক সমস্ত দুঃস্বপ্ন, চোখের সামনে জেগে উঠুক পদ্মরাগ বুদ্ধের প্রতিমা। হাতি সিং, সকালেই আবার জ্বালো রাতের আলো, কেননা পাতালে দিনও নেই রাতও নেই, আছে শুধু রন্ধ্রহীন অন্ধকার। হাতি সিংয়ের লোকজনেরা আলো জ্বাললে সকলে আবার পাতালপুরীর সোপান দিয়ে নিচে নামতে লাগল। সঙ্গে সঙ্গে রবি করজ্জ্বল প্রভাতের সমস্ত রং আর সুর আর গন্ধের সঙ্গে ঘটল বিচ্ছেদ। সুরঙ্গের সুদূর অন্ধকারের পানে তাকিয়ে সুন্দরবাবুর কানে কানে মানিক বললে, সুন্দরবাবু, বলছি যে একটা প্রশ্ন আছে। বলছি যে অজগরের বিধবা বউ যদি ওখানে থাকে তাহলে আপনি কি করবেন? হ্যাঁ? সুন্দরবাবু চমকে উঠে খুব সন্দেহের সঙ্গে সম্মুখের দিকে তাকিয়ে বললেন, আমাকে আর নতুন করে ভয় দেখিও না মানিক। অজগরের বিধবা বউয়ের সাথে কারুর দেখা হলো না বটে, কিন্তু নতুন এক নিরাশায় ভেঙে পড়ল সকলের মন। সোজা পথ, কোনো শাখা প্রশাখা নেই, কিন্তু খানিক পরেই পথ গেল ফুরিয়ে। সম্মুখে দাঁড়িয়ে রয়েছে এক নিথর পাথরের দেওয়াল। সকলে খানিকক্ষণ হতভম্বের মতো পরস্পরের মুখ চাওয়াচাই করল। অমলবাবু ভাঙা ভাঙা গলায় বললেন, এই পাথরের দেওয়ালে মাথা ঠুকে আমাদের সকল আশার আজ অস্ত হলো। শেষটা যে এই হবে আমি তা জানতুম। পদ্মরাগ বুদ্ধ না অশ্বডিম্ব বুদ্ধ? ধাপ্পা বাবা ধাপ্পা। তাহলে অকারণে এত কষ্ট করে এই সুড়ঙ্গ কাটা হয়েছিল কেন? এ হচ্ছে নাগ রাজ্য। নাগ ছিল এখানকার প্রতীক। ওঙ্কারধামের ভাস্কর্যে সর্বত্রই তাই নাগমূর্তির ছড়াছড়ি। ভারতের অনেক তীর্থক্ষেত্রে যেমন পবিত্র কুমির পোষা হয়, বাংলাদেশে যেমন বাস্তুসাপকে ঠাঁই দেওয়া হয়, এই মন্দিরেও তেমনি সুড়ঙ্গ কেটে পবিত্র অজগরকে রাখা হয়েছিল। জয়ন্ত ভাবতে ভাবতে মাথা নেড়ে বললে, আপনার যুক্তি মনে লাগছে না। যে অজগরকে মনে করা হয় পবিত্র, ভক্তরা সুরঙ্গের মুখ বন্ধ করে তাকে কখনো কবর দিয়ে জ্যান্ত মারবার ব্যবস্থা করতো না। আমার মনে একটা সন্দেহ জাগছে। হাতি সিং, তোমার লোকজনেদের এগিয়ে আসতে বলো তো, ভেঙে ফেলুক তার এই পাথরের দেওয়াল। দেখা যাক দেওয়ালের ওপাশে কি আছে। বলেই সে রূপোর শামুকের নস্যিদানি বার করে ঘন ঘন নস্য নিতে লাগল। মানিক জানত জয়ন্ত খুশি হলে নস্য না নিয়ে থাকতে পারে না, কিন্তু আপাতত আনন্দের বদলে যে আশঙ্কারই কারণ সে খুঁজে পেল সেটা তাড়াতাড়ি বললে, জয়ন্ত, সেই পুকুরের কথা তোমাদের মনে আছে তো? পুকুরের কোণ থেকে যে পথটা মন্দিরে গিয়ে পৌঁছেছে, এই সুড়ঙ্গ আছে তার ঠিক নিচে। সুতরাং আমরা এখন হয়তো সেই পুকুরের পাশে বা নিচে এসে দাঁড়িয়েছি। হ্যাঁ, দেওয়াল ভাঙলে সুড়ঙ্গের ভিতর হুড়মুড় করে জল ঢুকতে পারে, তখন আমাদের দশা কি হবে? সব দেওয়াল তো একসঙ্গে ভাঙা হবে না। জল ঢুকলে পালাবার ঢের সময় পাওয়া যাবে। ভাঙো দেওয়াল। দেওয়ালের ওপরে পড়তে লাগলো কুরুলের পরে কুরুলের আঘাত। শক্ত দেওয়াল, ভাঙা সোজা নয়। অনেক চেষ্টা করে একখানা পাথর সরানো হলো, কিন্তু জল টল কিছুই ভেতরে ঢুকলো না। জয়ন্ত সেই ফাঁকটার ভেতরে হাত চালিয়ে অল্পক্ষণ কি যেন অনুভব করল। তারপরে মহা উৎসাহে বলল, চালাও কুরুল, সরাও পাথর। আমার সন্দেহ মিথ্যে নয়, এ সুড়ঙ্গ অকারণে কাটা হয়নি। মানিকও তাড়াতাড়ি সেই ফাঁকের ভেতরে হাত ঢুকিয়ে চেঁচিয়ে উঠল, আরে এই এই দেওয়ালের ওপাশে কাঠের মতো কি একটা হাতে ঠেকছে, বোধহয় দরজা। হ্যাঁ, দরজা মনে হচ্ছে ওটা। সুন্দরবাবু বিপুল কৌতূহলে বলতে লাগলেন, হ্যাঁ বলো কি? দরজা? আলিবাবার 40 দস্যু রত্নগুহা, চিচিং ফাঁক, চিচিং ফাঁক। চলল সমানে কুরুলের পরে কুরুল, খসে পড়ছে, ভেঙে পড়ছে পাথরের পরে পাথর।
এক একখানা পাথর খসে আর তার নেচে নেচে ওঠে সকলের প্রাণ। দরজাই বটে, খুব বড় দরজা নয়, ছোট দরজা, 3 ফুটের বেশি উঁচু নয়, কিন্তু বিলক্ষণ মজবুত, আগাগোড়া লোহার খিল মারা, পাথরের চেয়ে কঠিন। আর সেই দরজায় লাগানো রয়েছে একটি পুরনো মস্ত পিতলের কুলুপ। জয়ন্ত বললে, কুলুপের ভেতরে বেশ করে তেল ঢেলে দাও তো। বহুকালো কুলুপে চাবি ঢোকেনি, তেলে না ভিজলে খুলবে না। তেল তো ঢালছো, কিন্তু চাবি কোথায়? আমার কাছে। নিশ্চয়ই সেই চাবিটা ওই কুলুপে লাগবে। জয়ন্ত রূপোর শামুকের নস্যদানি বার করে ঘন ঘন নস্য নিয়ে বললে, কুলুপটা ভালো করে তেলে ভেজুক, ততক্ষণে আমরা আরেকবার চা তৈরি করলে নিশ্চয়ই কারোর আপত্তি হবে না। সন্দেশ আর রসগোল্লার টিন আর একবার বার করলে আপনি কি রাগ করবেন সুন্দরবাবু? সুন্দরবাবু ভুঁড়ির ওপরে স্নেহ ভরে হাত বুলোতে বুলোতে একখানা হাসি ভেসে বললেন, রাগ? আমার এ ভুঁড়ি পর্বত প্রমাণ সন্দেশ রসগোল্লার স্বপ্ন দেখে। এই ভুঁড়ি কখনো পরিপূর্ণ হয় না। বিশ্বাস না হয় আজকেই পরখ করে দেখতে পারো। মানিক সহস্তে দ্বিতীয় দফা চা তৈরি করতে বলল। এইবারে পদ্মরাগ বুদ্ধের সব রহস্য টের পাওয়া যাবে। হ্যাঁ, পদ্মরাগ মুনির সঙ্গে বুদ্ধদেবের সম্পর্ক কি এইবারেই তা জানতে পারবো। অবশ্য এটা আমার জানা আছে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ভালো পদ্মরাগ মুনি ব্রহ্মদেশ ছাড়া আর কোথাও জন্মায় না। পৃথিবীতে সবচেয়ে কঠিন বস্তু হচ্ছে হীরক, তারপরেই পদ্মরাগের স্থান। কিন্তু সমান ওজনের হীরকের চেয়ে পদ্মরাগ মুনি বেশি মূল্যবান। চায়ের পেয়ালা যখন খালি হলো, সন্দেশ রসগোল্লা যখন ফুরোলো, তখন মানিক সগর্বে বার করলে তার পকেটের চাবি, এবং সেই চাবি ঢুকল কুলুপের গর্তে, এবং একবার ঘোরাতেই নিপুণ গোল খুলে সমস্ত গুহা চিৎকার শব্দে পরিপূর্ণ করে জয়ন্ত বললে, জয় পদ্মরাগ বুদ্ধের জয়। দরজা ঠেলে ভেতরে ঢুকে দেখা গেল ছোট্ট একটি ঘর। তার মেঝে, তার দেওয়াল, তার ছাদ সবই পাথরে গড়া। সুতীব্র আধুনিক আলোকের আঘাতে কতকাল পরে এখানকার প্রাচীন এবং নিবিড় অন্ধকারের মৃত্যু হল তার হিসাব কেউ জানে না। ঘরে আর কোনো আসবাব নেই, কেবল মাঝখানে রয়েছে একটি ধাতু দিয়ে করা একটা মাঝারি সিন্ধুক। জয়ন্ত ঘরের চারদিকে তাকিয়ে বললে, মানিক দেখো, পাথরের ঘর তবু স্যাঁতস্যাঁতে, পাথরের জোরের ভেতর দিয়ে জল গড়াচ্ছে। ব্যাপার কিছু বুঝতে পারছো? পারছি জয়, এই ঘরটা আছে সেই পুকুরের নিচে। এখন এটাও বুঝতে পারছো তো, নকশায় পুকুরের পশ্চিম কোণে সেই চিহ্নিত জায়গাটা কেন আঁকা হয়েছে? পুকুরের তলায় এই ঘরটা আছে, মন্দিরগামী রাস্তার তলায় এই সুড়ঙ্গটা আছে, বেদির তলায় সিঁড়ির সার আছে। নকশা দিয়েছে তার ইঙ্গিত। সাধারণ লোকে নকশা দেখলেও কিচ্ছু বুঝতে পারতো না, কিন্তু আমরা হচ্ছি অসাধারণের চেয়েও অসাধারণ। কারণ অসাধারণ লোক নকশা রহস্য বুঝতে পারলেও সুড়ঙ্গের দরজা ঢাকা পাথরের দেওয়াল দেখে ফিরে যেতে বাধ্য হতো, কিন্তু আমরা ফিরে যাইনি। অতএব অনায়াসে গর্ব করতে পারি। এখন তোলো এই সিন্ধুকের ডালা। সিন্ধুকের ডালা তুলেই সকলে অবাক বিস্ময়ে স্তম্ভিত হয়ে গেল। সিন্ধুকের ভেতরে লণ্ঠনের আলো পড়বার আগেই তার মধ্যে থেকে বেরিয়ে এলো একটি সুতীব্র রক্তজ্যোতির ঝটকা। তারপরে দেখা গেল লাল ও উজ্জ্বল পাথরের তৈরি একটি অতি আশ্চর্য ও অতুলনীয় বুদ্ধ মূর্তি। সেখানে কারুকার্যে বিচিত্র সুবৃহৎ স্বর্ণপাত্রে শোয়ানো রয়েছে। মূর্তিটির দৈর্ঘ্যে 1 হাতের কম হবে না। জয় বিস্ময় বহুল স্বরে বলল, মূর্তির সর্বাঙ্গ দিয়ে যেন লাল আলো ঠিকরে পড়ছে, চোখে লাগছে দাদা। এ মণিময় মূর্তি না হয়ে যায় না। না জানি এর দাম কত কত কোটি টাকা। মানিক এ কি সত্য? এ কি সত্য নাকি অসম্ভব স্বপ্ন? মানিক এ কি সত্য? মানিক আবেগে নিরুত্তর হয়ে মূর্তির মণিময় দীপ্ত ও মসৃণ গায়ে হাত বুলিয়ে দিতে লাগলো। 2 চক্ষু ছানা বড়ার মতো করে সুন্দরবাবু বললেন,
পদ্মরাগ মণি কেটে এত বড় মূর্তি তৈরি করা হয়েছে? পদ্মরাগ মণি এত বড়? না সুন্দরবাবু, অনেকগুলো পদ্মরাগ মণি একসঙ্গে জুড়ে শিল্পী এই মূর্তি গড়েছে। কিন্তু সত্যি এমনই তার হাতের কায়দা যে কোথাও জোর ধরবার উপায় নেই। জয়ন্ত কিছু বললেন না। অভিভূত প্রাণে মূর্তিটিকে সযত্নে তুলে সিন্ধুকের উপরে বসিয়ে দিলে। অপার্থিব আনন্দের মতো ঘোর রক্তবর্ণ সেই মহামানব মূর্তির প্রভা যেন আধুনিক সমুজ্জ্বল আলোকজলকেও লজ্জা দিতে লাগলো। সেই জ্যোতির্ময় মূর্তির সামনে দুই হাত জোর করে হাঁটু গেড়ে বসে পড়ে অমলবাবু ভক্তি ভরে বলে ওঠেন, বুদ্ধং শরণং গচ্ছামি, ধর্মং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। শেষ হলো আজকের গল্প পদ্মরাগ বুদ্ধ অন্তিম পর্ব। গল্পের বিভিন্ন চরিত্রে দীপম, সুমন, পার্থ, ঋদ্ধি, দেবাশিস সেনগুপ্ত, সৌরভ সাহা, বিপুল। পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল। নাট্যরূপদান মৃত্তিকা। পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। গল্প পাঠে এবং গল্পের সূত্রধর আমি আসঞ্জন। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে। তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।